আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো। আজকে আমাদের ষষ্ঠ ক্লাস, অর্থাৎ আবার ষষ্ঠ অধ্যায়ও আমাদের ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। এই অধ্যায়টা তোমরা হয়তোবা কেউই কখনো পড়ো নাই, কারণ হচ্ছে তোমাদের এইচএসসিতে এই অধ্যায়টা ছিল না। কিন্তু আমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই অধ্যায়টা অবশ্যই গুরুত্বপূর্ণ। তাছাড়াও বিগত বছর আমাদের এই অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন এসেছে গুচ্ছ ভর্তি পরীক্ষায়। তো সেই জন্য আমরা এই অধ্যায়টা ছাড় দিব না, ঠিক আছে? অর্থাৎ বাদ যাবে না একটা শিশু। আমরা এই অধ্যায়টা নিয়েও ইনশাল্লাহ আজকে আলোচনা করব। তো এই অধ্যায়ে কঠিন আছে অবশ্যই, কিন্তু আমাদের আসলে অত ডিটেইল শিখতে হবে না। ওই কঠিন প্রশ্নগুলো থেকে ডেটাবেস কিভাবে ক্রিয়েট করে, সেগুলোর কোয়েরিগুলো লেখো, একটা টেবিলের সাথে আরেকটা টেবিল কিভাবে সংযুক্ত করে সেটার জন্য কোয়েরি আছে, সেই কোয়েরিগুলো আমাদের আসলে জানতে হবে না। বেসিক যে জিনিসগুলো আমাদের জানতে হবে সেই জিনিসগুলো ইনশাল্লাহ আমরা আজকে ক্লাসে আলোচনা করব এবং এমসিকিউ প্র্যাকটিস করব। তাছাড়াও আমি তোমাদের গত ক্লাসে বলেছিলাম তোমাদের কোন অধ্যায়ে একটু সমস্যা আছে সেই অধ্যায়টার নাম বলো, সেই অধ্যায়টা আমরা আবার রিভাইজ দিয়ে দিব। তো তোমরা অনেকেই বলেছো যে দ্বিতীয় অধ্যায়ে সমস্যা আছে, সেই জন্য আমরা হচ্ছে দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো প্রথমে আমরা 6 অধ্যায় নিয়ে আলোচনা করব, তার পরবর্তীতে আমরা দ্বিতীয় অধ্যায়তে যাব, সমস্যা নাই। 6 অধ্যায় নিয়ে আমরা আগে আলোচনা করি, 6 অধ্যায়টা আমরা শেষ করি। তোমাদের পরিচিত যারা এই গ্রুপে আছে তাদেরকে একটু মেনশন করে দাও, তারা যেন চলে আসে। আর সাউন্ডটা আশা করি ঠিকঠাক আছে, তোমরা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, সাউন্ড ঠিক আছে কিনা তোমরা আমাকে একটু জানাবে। আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করব। ক্লাসটি 3:30 হওয়ার কথা ছিল, আমাদের 10-12 মিনিট লেট হয়েছে আসলে। ভাই মেট্রো রেল দিয়ে আসতেছিলাম, মেট্রো রেল দিয়ে আসতে ওই যে ট্রেনে একটা যান্ত্রিক ত্রুটির কারণে ওইখানে আমার ট্রেনের ভিতরে 10 মিনিট বসে থাকতে হয়েছে। দ্যাটস ওয়াই হচ্ছে একটু লেট হয়ে গেছে 10 মিনিট। তো আশা করছি সেটা তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর ক্লাস 3টায় ছিল না, ক্লাসটা 3:30টায় ছিল। হ্যাঁ, ক্লাসটা 3:30টায় ছিল। ওকে, তো চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। হ্যাঁ, যারা সালাম দিচ্ছ সবাইকে একসাথে বলছি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তৃতীয় অধ্যায়ের তৃতীয় অংশ, তৃতীয় অংশ আবার কি? তৃতীয় অধ্যায় তো 2টা অংশ ভাইয়া, প্রথম আর দ্বিতীয়। হ্যাঁ, একটা হচ্ছে আমাদের ডিজিটাল ডিভাইস দ্বিতীয় অংশ যেটা, আর প্রথম অংশটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। ওকে, আচ্ছা, কোন অংশ নিয়ে লাস্টের দিকে যার যে অংশে প্রবলেম আছে আমরা চেষ্টা করব সেটা সমাধান করে দেওয়ার। আমরা আগে 6 অধ্যায়টা শেষ করি। ওকে, তো আমরা 6 অধ্যায় শেষ করব। 6 অধ্যায়টা আমরা পাঠ্য বই থেকে সরাসরি আলোচনা করব। তো আমরা সরাসরি পাঠ্য বইতে চলে যাই। আমাদের এই যে পাঠ্য বইতে আমরা চলে আসলাম, এখানে ওকে, সবাই খেয়াল করবে, বেসিক জিনিসগুলো মাথায় যদি থাকে তাহলে ইনশাল্লাহ দেখবা কোনো প্রবলেম হবে না। আমরা 6 অধ্যায়ের একদম শুরু থেকে আলোচনা করব। ওকে, সেটা আমাদের বোর্ড বই, বোর্ড থেকে যে বইটা প্রদান করা হয়েছে সেটা। এইখান থেকেই গত বছর এইখানে দেখবা একটা লাইন থেকে গত বছর যে প্রশ্নটা আসছে এইখানের একটা লাইন থেকেই আসছে, ঠিক আছে? এইখানের একটা লাইন থেকেই কিন্তু আসছে। তো সেটা আমি দেখাবো। এইটাই কিন্তু আমি বিগত বছরে যারা পরীক্ষা দিয়েছে, বিগত বছরের কোর্স স্টুডেন্ট যারা ছিল তাদেরকে কিন্তু পড়াইছি, এখান থেকেই পড়াইছি, এই বই থেকেই পড়াইছি, এই পিডিএফ থেকেই পড়াইছি, এবং সেই প্রশ্নটাই আসছে। তো তোমরা তোমরা হচ্ছে একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো। এই একটু যেহেতু তোমাদের একটু বিরক্ত লাগতে পারে বই থেকে পড়ানো, কিন্তু মনোযোগ দাও, তোমার পরীক্ষায় কমন চলে আসতে পারে ইনশাল্লাহ। তো দেখো, প্রথমে আমাদের বুঝতে হবে যে ডেটাবেসটা আসলে কি। এটা আমাদের আগে বুঝতে হবে যে ডেটাবেসটা আসলে কি। ম্যানেজমেন্ট সিস্টেমে পড়ে যাচ্ছে, ডেটাবেসটা আসলে কি। দেখো, ডেটাবেস হচ্ছে আসলে আমাদের তথ্যের সমাহার বলতে পারো, উপাত্তের সমাহার বলতে পারো। অর্থাৎ মনে করো, আমি যদি বলি যে তোমাদের যারা আমাদের এই জিএসটি কোর্সে ভর্তি হয়েছো, তোমাদের সকলের ইনফরমেশন আমাদের কাছে আছে। তোমরা যেই সব ইনফরমেশন দিয়ে ভর্তি হয়েছো, তোমাদের নাম, তারপরে হচ্ছে কোন কলেজ বা অন্য অন্য যে ইনফরমেশন, মোবাইল নাম্বার, এই সব কিছু কিন্তু আমাদের কাছে আছে, ঠিক আছে? এটা একদম সবার, যতজন স্টুডেন্ট সবার এই ডেটাগুলো কিন্তু আমাদের কাছে আছে। এই সবার ডেটা যে আছে এই সবগুলো তো আমরা এক জায়গায় স্টোর করছি, হয় কোনো একটা এক্সেল ফাইলের মধ্যে বা কোনো এক জায়গার মধ্যে আমরা সবগুলো জমা করছি। এই জিনিসটাকে বলবো আমরা ডেটাবেস। যে এখানে জমা করছি তোমার এই ডেটা, সবার ডেটা মিলে যে জিনিসটা আছে সেটা হচ্ছে ডেটাবেস। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে ডেটাবেস জিনিসটা আসলে কি। এটা তুমি এখন ক্লিয়ার হয়ে গেছো যে ডেটাবেসটা আসলে কি। এখন আসো ভাই, ডেটাবেস তো বুঝলাম যেখানে অনেকগুলো ডেটা একসাথে স্টোর করে রাখা হয়, সেটা হচ্ছে ডেটাবেস। এখন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এই জিনিসটা আসলে কি? ম্যানেজমেন্ট মানে কি?
ম্যানেজমেন্ট মানে হচ্ছে তুমি এটা কি কিভাবে মেনটেন করতেছো, এটা কি কাউকে অ্যাড করতেছো কিনা, কাউকে বাদ দিচ্ছ কিনা, কোনো কিছু ফিল্টার করতেছো কিনা, সর্ট করতেছো কিনা, এইটাকে বলা হয় ম্যানেজমেন্ট সিস্টেম। অর্থাৎ এই ডেটাবেসগুলোকে, এই ডেটাগুলোকে কোনো একটা সফটওয়্যারের মাধ্যমে ম্যানেজমেন্ট করা হয়, ম্যানেজ করা হয়। তো এরকম অনেকগুলো সফটওয়্যার আছে ডেটাবেসে। তো এই কোনো একটা সফটওয়্যারের মাধ্যমে নতুন কেউ ভর্তি হলে তার ডেটা আমরা অ্যাড করি। কেউ যদি কোনো কারণে কোর্স থেকে বাদ যায় বা হচ্ছে কেউ যদি লিভ নিতে চায়, মানে করো যে কোর্স থেকে কাউকে রিমুভ করা হবে, তাহলে রিমুভ করলে ওইখান থেকে সেইখান থেকে তাকে কি করা হয়, রিমুভ করে দেওয়া হয়। তার পরবর্তীতে হচ্ছে যদি এমন হয় যে না আমাদের এই কোর্সের মধ্যে তোমাদের পরীক্ষা হচ্ছে, পরীক্ষার মধ্যে যাদের মার্ক বেশি তাদেরকে সর্ট আউট করে তাদেরকে আলাদাভাবে দেখানো হয় যে হ্যাঁ এই কয়েকজন পরীক্ষায় ভালো ফলাফল করতেছে। অর্থাৎ কোনো কিছু যুক্ত করা, কোনো কিছু রিমুভ করা, তারপরে হচ্ছে এদেরকে আবার সর্ট করা, যারা পরীক্ষা ভালো করছে তাদেরকে, বা হচ্ছে বিভাগ হয়ে যাচ্ছে এই বিভাগের এদেরকে, এই রংপুর বিভাগের কয়জন আছে, চট্টগ্রাম বিভাগের কয়জন আছে, এইরকম ম্যানেজ করাটাকে, এই যে সিস্টেম দিয়ে আমরা এটাকে ম্যানেজ করবো, এই পুরা জিনিসটাকে বলবো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। অর্থাৎ আমাদের কাছে যে ডেটাগুলো আছে সেগুলো যুক্ত করা, পরিবর্তন, তারপর হচ্ছে আরো যদি আমাদের নতুন স্টুডেন্ট ভর্তি হয় সেটা যুক্তকরণ, এগুলোকে বলা হয় কি আমাদের ম্যানেজমেন্ট সিস্টেম। সো এটাই হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। সো ডেটাবেসটা বুঝতে পেরেছো যে এখানে ইনফরমেশনগুলো থাকে, আর ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে যেখানে আমরা এই ইনফরমেশনগুলোকে বিভিন্নভাবে ম্যানেজ করে থাকি। সো এটাই হচ্ছে আমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আচ্ছা, এখন আসো আমরা যদি এখানে দেখি যে এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এই যে দেখো এই কোথায় কোথায় ব্যবহার করা হয়। তো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা এখন বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান, বড় বড় সকল, মোটামুটি সকল শিক্ষা প্রতিষ্ঠান, তার পরবর্তীতে অফিস আদালত, মোটামুটি সব অর্গানাইজেশনেই এখন কি এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করা হয়। কারণ এটা এখন সবচেয়ে বেশি এফিসিয়েন্ট। কারণ মনে করো যদি সবকিছু খাতা কলমের মধ্যে এন্ট্রি করা হতো, সবকিছু খাতা কলমের মধ্যে যদি করা হতো, সেটা এখন অনেক বেশি টাইম কনজিউমিং, অনেক বেশি সময় নষ্ট করে। তো সেই হিসাবে আমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা এখন সবচেয়ে বেশি টাইম এফিসিয়েন্ট। এই জন্য দেখো শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, অফিস আদালত, এমনকি আমাদের গৃহস্থলের কাজও আমরা হচ্ছে কি এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা ব্যবহার করতে পারি। আচ্ছা, তো আমরা এখানে যে জিনিসটা পড়তে চাচ্ছি যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের এই যে একটা জিনিস আছে ডেটা এন্ট্রি, এই জিনিসটা আসলে কি, এটা হচ্ছে আমরা একটু বুঝি যে ডেটা এন্ট্রিটা আসলে কি। দেখো ডেটা এন্ট্রিটা হচ্ছে কি, সাউন্ড তো ঠিক থাকার কথা, সাউন্ড তো ফুলই দেওয়া আছে। হ্যালো হ্যালো হ্যালো, ওকে। দেখো এখানে যদি আমি বলি যে ডেটা এন্ট্রিটা কি, ডেটা এন্ট্রিটা হচ্ছে এই যে ডেটাবেস, এই ডেটাবেসের মধ্যে নতুন কিছু যখন যুক্ত করব, নতুন কিছুটা যুক্ত করাটাকে বলা হয় ডেটা এন্ট্রি, ঠিক আছে? অর্থাৎ নতুন ডেটা যুক্ত, এটা কি বলা হয় ডেটা এন্ট্রি। আচ্ছা, এখন আসো দেখো এখানে যদি আমরা খেয়াল করি, আমাদের এখানে দেখো বলা আছে ডেটাবেসটা আসলে কি। ডেটাবেসের আক্ষরিক অর্থ যদি আমরা খেয়াল করি, ডেটাবেসের আক্ষরিক অর্থ হচ্ছে ডেটার সমাহার। ডেটাবেসের আক্ষরিক অর্থ কি, ডেটার সমাহার, অর্থাৎ যেখানে অনেক ডেটা থাকে। তবে সফটওয়্যার জগতে ডেটাবেস হচ্ছে এমন একটি সফটওয়্যার যেখানে প্রচুর পরিমাণ তথ্য একসঙ্গে সংরক্ষণ করা যায়, দরকারি তথ্য বের করা যায়, নতুন তথ্য যোগ করা যায়, প্রয়োজন মতো কোনো তথ্য পরিবর্তন মুছে ফেলা যায়। আর সেই ডেটাবেসকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য কিছু প্রোগ্রাম বা সফটওয়্যার মিলেই গঠিত হয় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। সো এখন ডেটাবেসটা কি আর ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা কি, এই জিনিসটা আশা করি বুঝতে পেরেছো। এবার আসলে খুবই ইম্পর্টেন্ট একটা কথা, সেটা হচ্ছে ডেটাবেসকে মোটা দাগে কয় ভাগে ভাগ করা যায়। গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ যে ডেটাবেসকে মোটা দাগে কয় ভাগে ভাগ করা যায়। ডেটাবেসকে মোটা দাগে দুই ভাগে ভাগ করা যায়। সেই দুই ভাগটা কি কি, একটা হচ্ছে রিলেশনাল ডেটাবেস আর আরেকটা হচ্ছে নো এসকিউএল, বা এটাকে অনেক সময় বলা হয় নো সিকিউএল। মানে এসকিউএল কে অনেক সময় মানুষ উচ্চারণ করে সিকিউএল, ঠিক আছে? এটা প্রোগ্রামাররা অনেক সময় এটা সিকিউএল বলে থাকে, আবার এসকিউএল বললেও সমস্যা নাই। সো একটা হচ্ছে কি রিলেশনাল ডেটাবেস আর একটা হচ্ছে নো এসকিউএল বা নো সিকিউএল। এখন এই দুইটার মধ্যে পার্থক্যটা কি?
দেখো রিলেশনাল ডেটাবেজ আর নো এসকিউএল এর মধ্যে পার্থক্য আমরা এখন দেখব। প্রথমে আসে রিলেশনাল ডেটাবেসটা কি। এই রিলেশনাল ডেটাবেসটাই হচ্ছে সবচেয়ে পুরনো এবং বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে এই রিলেশনাল ডেটাবেস। এটা প্রায় 50 বছর আগের এই রিলেশনাল ডেটাবেসের ধারণাটা আজ থেকে আরো 50 বছর আগের ধারণা। তবে এখন এটি সবচেয়ে বেশি ব্যবহৃত, মানে এখনো এটি সবচেয়ে বেশি ব্যবহৃত এবং গুরুত্বপূর্ণ ডেটাবেস। এখনো সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এই রিলেশনাল ডেটাবেস। আর নো এসকিউএল ডেটাবেস অপেক্ষাকৃত নতুন এবং বেশ কিছু ক্ষেত্রে বিশেষ করে ওয়েব ভিত্তিক বিভিন্ন অ্যাপ্লিকেশনে এর ব্যবহার দিন দিন বাড়ছে। তবে বিভিন্ন সীমাবদ্ধতার কারণে নো সিকিউএল এর সবচেয়ে বেশি ব্যবহার সম্ভব হয় না। তার মানে নো সিকিউএলটা নতুন আর রিলেশনাল ডেটাবেসটা হচ্ছে পুরনো। তো প্রায় 50 বছর পুরনো। তবে রিলেশনাল ডেটাবেস আমাদের এখনো সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকছে। আর নো সিকিউএলটা ওয়েবসাইটের বিভিন্ন ওয়েবসাইটের ক্ষেত্রে বেশি ব্যবহার হতে দেখা যাচ্ছে এবং এটার কিছু সীমাবদ্ধতার কারণে এখনো রিলেশনাল ডেটাবেসের সাথে সে এখনো কি করতে পারে না, প্রতিযোগিতায় সে এখনো জয়ী হতে পারে নাই। তবে এর ব্যবহার দিন দিন বাড়ছে, নো সিকিউএল বা নো এসকিউএল এর ব্যবহার দিন দিন বাড়ছে। আর রিলেশনাল ডেটাবেস এটা এখনো সবচেয়ে বেশি ব্যবহৃত এবং এটা সবচেয়ে পুরনো। আর নো সিকিউএলটা অপেক্ষাকৃত নতুন, এটা মনে রাখতে হবে। তাহলে আমরা বলতে পারি ডেটাবেসকে মোটা দাগে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে রিলেশনাল ডেটাবেস আর একটা হচ্ছে নো সিকিউএল। তো এখন আসো আমরা এই রিলেশনাল ডেটাবেস নিয়ে একটু আলোচনা করি। সো দেখো রিলেশনাল ডেটাবেস, এই ডেটাবেস বলতে আসলে টেবিল বোঝানো হয়। টেবিল দিয়ে কি করা হয় আমরা একটু পরে যাচ্ছি। দেখো রিলেশনাল ডেটাবেসে ডেটাকে এক বা একাধিক টেবিলে সংরক্ষণ করা হয় বা প্রকাশ করা হয়। কিছু কিছু টেবিলের মধ্যে সম্পর্ক যুক্ত করা হয়, একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের সম্পর্ক থাকে, মানে রিলেশন থাকে। এই জন্য এই ডেটাবেসের নাম হচ্ছে রিলেশনাল ডেটাবেস। তা আমরা এরকম যদি একটা এক্সাম্পল দেখি তাহলে আমরা বুঝতে পারবো। দেখো আমি তোমাদেরকে যদি এখন এখানে বোঝানোর চেষ্টা করি যে মনে করো যে এই জায়গায় আমাদের দুইটা টেবিল আছে, ঠিক আছে। ডেটাবেস মানে এখন তুমি ধরে নাও যে টেবিল, রিলেশনাল ডেটাবেস মানে কি টেবিল। তাহলে দেখো টেবিল বলতে কি বুঝে, মনে করো এখানে একটা টেবিল আছে, এই টেবিলের মধ্যে তুমি যখন মনে করো যে আমাদের এই কোর্সে ভর্তি হও তখন তোমার থেকে সাপোজ ইনফরমেশন নেওয়া হয়েছে এবং তোমাকে কিছু আইডি দেওয়া হয়েছে। তুমি যখন ভর্তি হও তোমাকে মনে করো আইডি দিলাম আমরা, তো আইডি দিলাম এবং তোমার নাম নিলাম আর ফোন নাম্বার নিলাম, ঠিক আছে। তোমার নেম আর ফোন নাম্বার, ওকে। তো তোমাকে হয়তো তুমি প্রথমে ভর্তি হলে তোমার আইডি 1, দ্বিতীয়তে ভর্তি হলে 2, তৃতীয়তে ভর্তি হলে 3, আইডি নাম্বার সেম থাকবে। তোমার নাম মনে করো যে প্রথমে তোমার নাম দিলাম মনে করো যে হচ্ছে জায়েদ খান, তারপরে তোমার নাম দিলাম মনে করো যে হিরো আলম, তারপরে তোমার নাম হচ্ছে আর কি দেওয়া যায় বলো তো, তোমার নাম দিলাম মনে করো যে প্রিন্স মামুন, ঠিক আছে। এটা হচ্ছে, এগুলো হচ্ছে তোমার নাম, তোমাদের নাম আর কি, তোমাদের নাম। আরেকটা নাম দেই মনে করো, এরপরে হচ্ছে আরেকজন আছে ভর্তি হয়েছে পরবর্তীতে, তার নাম হচ্ছে মনে করো যে তার নাম কি দেওয়া যায় মনে করো যে রূপবান, ঠিক আছে, তার নাম মনে করো যে রূপবান। এখন তোমাদের ফোন নাম্বার, এই জায়েদ খানের ফোন নাম্বার মনে করো 016, হিরো আলমের ফোন নাম্বার মনে করো 019, আর তারপরে হচ্ছে প্রিন্স মামুনের ফোন নাম্বার হচ্ছে মনে করো 017, তার পরবর্তীতে জরিনা খাতুনের নাম্বার মনে করো যে 014। এটা হচ্ছে নাম্বার। তোমরা প্রথমে যখন ভর্তি হয়েছে তোমাদের এই ইনফরমেশন গুলো যখন আমরা নিয়েছি এরকম একটা টেবিলে সাজিয়ে রাখা হয়েছে। এর পরবর্তীতে আরেকটা টেবিল আমাদের কাছে তৈরি করা হয়েছে যখন কোর্সে ভর্তি হয়েছে। এখন ভর্তি নাম, এখন আমাদের যে মডেল টেস্ট পরীক্ষাগুলো দিচ্ছ তুমি, তো সেই ক্ষেত্রে আর কি মনে করো এই যে এটা আইডিটা ঠিক থাকবে, আইডি, নেম, আর তুমি পরীক্ষায় কত মার্কস পাচ্ছ সেই মার্কস, ঠিক আছে। পরীক্ষায় কত মার্কস পাচ্ছ সেটা হচ্ছে আমরা এখানে দেখতে হবে। তো এখানে যদি আমরা খেয়াল করি তো এখানে ওই যে তোমাদের নাম অ্যাড্রেস গুলো আবার এখানে আইডি গুলো দেওয়া আছে 1 2 3 4, কে কে, ডিগবাজি জায়েদ খান, তারপরে হচ্ছে আমাদের এমপি হিরো আলম, তারপরে হচ্ছে এটার আর বৈশিষ্ট্য না বললাম প্রিন্স মামুন, আর আরেকদিন হচ্ছে তোমাদের কোর্সের সবচেয়ে রূপবতী রূপবান, ঠিক আছে। সো এরা হচ্ছে আছে। এখন এই জায়েদ খান মনে করো নাম্বার পেয়েছে হচ্ছে 71 আউট অফ 100, হিরো আলম পেয়েছে মনে করো যে 75, তারপর প্রিন্স মামুন সে পেয়ে গেছে মনে করো 93, আর রূপবান সে মনে করো যে পড়ালেখা করেন একটু বেশি দুষ্টামি করে তো সেজন্য সে পেয়ে গেছে মনে করো 45। ওকে, তো এটা হচ্ছে আমাদের দুইটা টেবিল, ঠিক আছে। তোমাদের স্টুডেন্টদের এই কোর্সের স্টুডেন্টদের দুইটা ইনফরমেশনের টেবিল। এখন
এই টেবিলে দেখো আমি জানতে যাচ্ছি যে এই টেবিল থেকে জানতে যাচ্ছি এই টেবিলের সাথে এই টেবিলের একটা রিলেশন ঘটাতে যাচ্ছি। রিলেশনটা কি? দেখো এখানে কিন্তু তোমার পরীক্ষার মার্কস দেওয়া নাই। এখানে কি? এখানে তোমার পরীক্ষায় মার্কস দেওয়া নাই। তো মার্কস দেওয়া নাই, বাট আমি চাচ্ছি যে মার্কসটা এখান থেকে খুঁজে পাওয়ার জন্য, ঠিক আছে? মার্কসটা এখান থেকে খুঁজে পাওয়ার জন্য মনে করো এই যে হিরো আলম সে কত মার্কস পেয়েছে আমি কিভাবে খুঁজে পাবো? তো এখানে দেখো একটা জিনিস আছে আইডি। আইডি কিন্তু এখানে 02, এখানেও দেখো আইডি 02। আমি এই আইডির সাথে এই টেবিলের এই যে কলাম আছে, এই যে কলাম আছে, এই কলামের সাথে এই টেবিলের একটা কলামের রিলেশন ঘটাবো। তার মানে এই আইডির সাথে এই টেবিলের আইডির রিলেশন ঘটাবো। ঘটানোর পরে এখন যদি আমি 02 আইডি দিয়ে সার্চ দেই, 02 আইডি দিয়ে খুঁজি, তাহলে আমি পাবো এই টেবিল থেকে পাবো হিরো আলম 019, এই টেবিল থেকে তার মার্কসটা পেয়ে যাব 075, কারণ এখানে তার আইডি 02, এখানেও তার আইডি 02ই থাকবে, তাই না? তার মানে তার মার্কসটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। দেখো এই দুইটা টেবিলের এটা হচ্ছে রিলেশন, অর্থাৎ এই টেবিলের এমন একটি কলাম আর এই টেবিলের ওই কলামের সাথে আমরা রিলেশন দিব যেন ওই কলামের ডুপ্লিকেট না হতে পারে। ডুপ্লিকেট বলতে আমি কি বুঝাচ্ছি দেখো, ডুপ্লিকেট বলতে আমি বুঝাচ্ছি, মনে করো তুমি যদি বলো যে না ভাই আমি কেন আইডির সাথে আইডি কলামটাই, মানে আমি কেন আইডি কেই রিলেশন দিব, আইডি কলামটাকেই দিব, আমি তো চাইলে নেম কলামটাকেও দিতে পারি, নেম কলামটাকেও কি দিতে পারি না, নেম কলাম আমরা দিতে পারি না এই ক্ষেত্রে। কেন? দেখো এমন আছে হিরো আলম নামে তো একজন নাই, তাই না? অনেক না, অনেকের নামই হিরো আলম হতে পারে। সো এমন হয়েছে যে এখানে আরেকটা আইডি আছে 0.505, 5 নাম্বার আইডি, তার নামও হিরো আলম, তার নামও কি হিরো আলম। সে পেয়েছে তার নাম্বার মনে করো 013, সে হচ্ছে এখানে পেয়েছে মনে করো 56। এখন কথা হচ্ছে তুমি যদি নাম দিয়ে সার্চ দাও এখানে দেখতে পাচ্ছ হিরো আলম আছে। এখন এই হিরো আলমের সাথে এইখানে তুমি যা দেখতেছো যে না হিরো আলম তো এখানে দুইজন আছে, এই যে দুইজন আছে, তো এই কার সাথে ম্যাচ করবে? এই গিয়ে ভেবাচাকে খেয়ে যাবে আমি কি এই হিরো আলমকে নিব নাকি এই হিরো আলমকে নিব। অর্থাৎ এই জন্য আমরা এই দুইটা টেবিলের মধ্যে সংযোগ ঘটাতে পারবো না। তার মানে আমাদের এমন কলাম নিতে হবে যেগুলো কখনো ডুপ্লিকেট হতে পারে না। যেমন আইডি, আইডি যদি আমি এই হিরো আলমকে 2 দিই, একে অবশ্যই 2 দিব না, একে 5 দিলাম। এই জন্য আমরা আইডি দিয়ে হচ্ছে এদের মধ্যে রিলেশন দিব। এই জন্য এই আইডি 02 হলে সে এখানে এসে 02 আইডি কেই নিবে, সে এখানে এসে কোন আইডি কে নিবে? 02 আইডি কেই কিন্তু নিবে। বুঝতে পেরেছো? তো এই হচ্ছে কথা। তো এখন একটা জিনিস আমি এখানেই বলে রাখতেছি যে যে আইডির সাথে যেটাকে নিয়ে আমরা রিলেশন করাবো এদেরকে বলা হয় কি, এদেরকে কি বলা হয়? কে ই ওয়াই, কি। তো এটাকে বলবো আমরা প্রাইমারি কি। প্রাইমারি কি, প্রাইমারি কি মানে কি? অর্থাৎ আমরা এই যে এই টেবিলের যে ইউনিক কলামের সাথে অন্য টেবিলের রিলেশন ঘটাচ্ছি অন্য কলামের সাথে, এই যে আইডিটা বা যে কলামটা তাকে তার নামটাকে আমরা বলবো প্রাইমারি কি। আমরা নেমকে প্রাইমারি কি হিসাবে নিতে পারি না। কেন নেমকে প্রাইমারি কি হিসাবে নিতে পারি না? কারণ নেম একাধিক হতে পারে, অনেকজনের নাম একই রকম হতে পারে, কিন্তু আইডি অনেকজনের আইডি একই রকম হতে পারে না। আরেকটা জিনিস এখানে আমরা চাইলে প্রাইমারি কি করতে পারতাম, সেটা হচ্ছে ফোন। কারণ ফোন নাম্বার একজনের একটাই থাকবে। আমার ফোন নাম্বার যদি 016 এরকম কিছু হয়ে থাকে, মনে করো 016 তারপরে 0000 এরকম একটা 11 ডিজিটের নাম্বার, এই নাম্বার কিন্তু আর কারো হতে পারে না। তার মানে ফোন দিয়েও কিন্তু প্রাইমারি কি করা যায়, কিন্তু নেম দিয়ে করা যায় না। তো এই জন্য আমরা এমন জিনিসকে প্রাইমারি কি করতে হবে যেগুলো হচ্ছে একদম ইউনিক হয়। সো আইডিটা আমরা প্রাইমারি কি করতে পারবো। তাহলে আমি এই টেবিলের সাথে এই টেবিলের রিলেশন ঘটাচ্ছি, এই জন্য এই টেবিলের আইডিটাকে, আইডি দিয়ে যেহেতু আমি রিলেশন করতেছি সেই জন্য এই টেবিলের আইডিটা হবে আমাদের প্রাইমারি কি, আর এই টেবিলের আইডিটা হবে আমাদের ফরেন কি। এই টেবিলের আইডিটা কি হবে? ফরেন কি। তার মানে এটা হচ্ছে প্রাইমারি কি এই আইডি, আর এটা হচ্ছে আমাদের কি ফরেন কি। তাহলে আমরা এই দুটো জিনিস বুঝতে পারলাম, প্রাইমারি কি কি আর ফরেন কি কি। বুঝতে পেরেছো? সো প্রাইমারি কি অবশ্যই ইউনিক হতে হবে এবং এটা যেন একাধিক জিনিস না হতে পারে সেটা অবশ্যই হতে হবে, এটা আমাদের মাথায় থাকতে হবে। এরপরে আসো এই টেবিলের আমাদের কয়েকটা, এই যে দেখো এখানে এই থিওরিটা যদি তুমি পড়ো তাহলে তুমি অনেক কিছু বুঝে যাবে। দেখো টেবিল প্রকাশ করা কিছু কিছু টেবিলের মধ্যে অনেক সময় সম্পর্ক থাকতে পারে। ধরা যাক একটা স্কুলের ডেটাবেজে ওই স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীর নানান ধরনের তথ্য থাকতে পারে।
আবার পরীক্ষার ফলাফল, ক্লাসের রুটিন এসব তথ্য ডেটাবেজে থাকতে পারে। একই ধরনের সব তথ্য একটি টেবিলে থাকবে, যেমন শিক্ষকদের তথ্যের জন্য টিচার টেবিল থাকবে, শিক্ষার্থীদের তথ্যের জন্য আরেকটা টেবিল থাকবে, স্টুডেন্ট নামে একটা টেবিল থাকবে, পরীক্ষার ফলাফলের জন্য রেজাল্ট নামে একটা টেবিল থাকবে। এখন স্টুডেন্ট টেবিল ও রেজাল্ট টেবিলের মধ্যে একটি সম্পর্ক থাকবে, যেন দুটো টেবিল থেকে একজন শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য, পরীক্ষার ফলাফল সংক্রান্ত তথ্য একসঙ্গে পাওয়া যায়। এইসব টেবিল মিলে তৈরি হবে স্কুল ডেটাবেজ। অর্থাৎ দেখো, এখানে আমাদের একটা টেবিল আছে তোমার পার্সোনাল ইনফরমেশন, আর আরেকটা টেবিল আছে তোমার মার্কস এর ইনফরমেশন। এটা হচ্ছে মার্কস টেবিল, এটা হচ্ছে তোমার পার্সোনাল ইনফরমেশন টেবিল। এখন আমি এই দুইটার মধ্যে রিলেশন ঘটিয়ে এখন তোমার পার্সোনাল ইনফরমেশন গুলো দেখতে পারবো, তোমার একাডেমিক রেজাল্ট কি আসছে সেটাও আমি দেখতে পারবো। এই সব কিছু মিলেই হচ্ছে আমাদের ডেটাবেজ। এবার বুঝতে পেরেছো? আর এই ডেটাবেজকে আমরা বলবো রিলেশনাল ডেটাবেজ। এই ডেটাবেজকে আমরা কি বলবো? রিলেশনাল ডেটাবেজ। তো আশা করি এখন তুমি বুঝতে পেরেছো। এখন আসো, এই ডেটাবেজের টেবিলের প্রত্যেকটা টেবিলে দুইটি অংশ থাকে, একটা হচ্ছে টেবিল হেডার আর একটা হচ্ছে টেবিল বডি। টেবিল হেডার কোনটা? টেবিল হেডার হচ্ছে এই যে আমাদের এই হেডিং গুলো লেখা থাকে, যেটা এটা হচ্ছে টেবিল হেডার, আর বাকি অংশটা হচ্ছে আমাদের টেবিল বডি। এটা হচ্ছে টেবিল হেডার, এটা হচ্ছে কি টেবিল বডি। তাহলে হেডার আর বডিটা আমরা বুঝতে পারলাম। এরপরে দেখো, এই টেবিল হেডারে বিভিন্ন কলামের নাম এবং সেই কলামে কি ধরনের ডেটা রাখা হয়, কি ধরনের ডেটা রাখা হবে তার তথ্য থাকে। অর্থাৎ এই যে দেখো, এখানে আমি নেম লিখছি, এর মানে হচ্ছে এই কলামে আমি মানুষের নাম লিখবো। এখানে ফোন নাম লিখছি, এর মানে হচ্ছে এই কলামের মধ্যে আমি মানুষের ফোন নাম্বারটা লিখবো। এখানে আমি মার্কস লিখছি, মানে এই কলামের মধ্যে আমি মার্কস লিখবো। এটাই হচ্ছে কথা আর কি। আচ্ছা, এরপরে দেখো, আমাদের বলা আছে যে প্রতিটি সারি একটি নির্দিষ্ট বিষয়ের তথ্য থাকে। প্রতিটি সারিতে মানে প্রত্যেকটা রোতে একটা নির্দিষ্ট বিষয়ের তথ্য থাকে। একটি টেবিলে কি ডেটা রাখা হবে এবং সেগুলো কি ধরনের হবে সেটা আগে ঠিক করতে হয়। আচ্ছা, তো সারিতে দেখো, একটা সারি দিয়ে কিন্তু আমরা টোটাল একটা ইনফরমেশন পাই। এই যে সারি হচ্ছে, এই যে এটা হচ্ছে একটা সারি। এই সারিতে আমি বুঝতে পারি এর আইডি 1, এর নাম হচ্ছে এইটা, এর ফোন নাম্বার হচ্ছে এইটা। এটাই বলতেছে যে একটা সারি থেকে আমরা একটা নির্দিষ্ট তথ্য পাই। ওকে, আচ্ছা, এখন আসো আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে যে এখানে আমরা যখন সি প্রোগ্রাম করি তখন কিন্তু আমরা কয়েকটা জিনিস শিখেছিলাম। যে কি শিখেছিলাম? যে প্রত্যেক জিনিসের একটা ডেটা টাইপ থাকে, তাই না? ডেটা টাইপটা কি? ডেটা টাইপটা হচ্ছে, মনে করো ইন্টিজারের জন্য আমরা আইএনটি ইন্ট ডেটা টাইপ ইউজ করি, তারপরে দশমিক সংখ্যার জন্য আমরা ফ্লোট বা ডাবল ইউজ করি, তারপরে ক্যারেক্টারের জন্য আমরা ক্যারেক্টার ব্যবহার করি, বুলিয়ানের জন্য। এগুলো হচ্ছে কি ডেটা টাইপ। সেম ভাবে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমও কিন্তু ডেটা টাইপ আছে। তুমি যখন একটা কলাম নির্দিষ্ট করবে, ওই কলামের ডেটা টাইপ কি হবে তুমি ওই সফটওয়্যারের মধ্যে থেকেই দিয়ে দিতে পারবা। যে হ্যাঁ, এখানে আমি মানুষের নাম্বার লিখবো, সো ওই ডেটা টাইপের নাম দিয়ে দিবে তুমি নাম্বার। তার মানে তখন এখানে শুধু নাম্বারই ইনপুট নিবে। এখানে ভুল করে তুমি কারো নাম লিখলো, সেটা ইনপুট হিসাবে নিবে না। তো আমি যদি এখানে দেখাই, দেখো এই যে আমাদের এখানে কিছু ডেটা টাইপ আছে। একটা ডেটা টাইপ হচ্ছে, দেখো এই যে দেখো এখানে বলা আছে নির্দিষ্ট করে দেওয়া, কিছু টাইপ নির্দিষ্ট করে দেওয়া আছে। তবে বেশ কিছু ডেটা টাইপ সব ডেটাবেজে পাওয়া যায়। যেমন টেক্সট ডেটা টাইপ, তুমি কোনো কিছু লেখা লিখতে চাচ্ছ ABCD টাইপের, তোমার নাম বা অন্য কিছু অ্যাড্রেস, বিশেষ করে নাম, ঠিক আছে, এগুলো হচ্ছে কি টেক্সট। তার পরবর্তীতে হচ্ছে কোনো পূর্ণ সংখ্যা লিখতে চাচ্ছ, তার মানে সেটা হবে কি ইন্টিজার। তারপরে যদি কোনো দশমিক যুক্ত সংখ্যা লিখতে চাও তাহলে সেটা হবে ডেসিমেল। কোনো তারিখ যদি লিখতে চাও, ডেট নামেও কিন্তু ডেটা টাইপ আছে আমাদের এই ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছো। এখানে আমাদের প্রায় সব ডেটাবেজের মধ্যে কিছু কমন ডেটা টাইপ থাকে, যেমন টেক্সট, পূর্ণ সংখ্যা, দশমিক সংখ্যা এবং তারিখ। এছাড়াও আরো অনেক ডেটাবেজের মধ্যে আরো নির্দিষ্ট করে দেওয়া থাকে, যেমন হচ্ছে অ্যাড্রেস ডেটা টাইপ, আরো অনেক ধরনের ডেটা টাইপ থাকতে পারে, বাট এগুলো প্রায় সব ডেটাবেজের মধ্যে আছে। আচ্ছা, তো এখন আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমাদের এই ডেটাবেজের বেসিকটা আসলে কি, যে ডেটাবেজটা আসলে আমি যদি একটু আলোচনা করি, একটু শর্ট ভাবে যদি ডেটাবেজ সম্পর্কে আমি আবার তোমাদের বুঝাই। ডেটাবেজ হচ্ছে অনেকগুলো ডেটা থাকে। ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে এই ডেটাগুলো নিয়ে আমরা যখন আর নতুন ডেটা যুক্ত করব, রিমুভ করব, এটাকে যখন আরো বিশ্লেষণ করব, পরিবর্তন পরিমার্জন যখন আমরা করতে পারবো, তখন সেটাকে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বলে, যেটা আমরা বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে করতে পারি। আর এই ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম মোটা দাগে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে রিলেশনাল ডেটাবেজ আর একটা হচ্ছে নো এসকিউএল। রিলেশনাল ডেটাবেজ আজ থেকে 50 বছর পূর্বের, প্রায় 50 বছর পূর্বের ধারণা, এবং বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে রিলেশনাল ডেটাবেজে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে। আর নো এসকিউএল যেটা, এটা তুলনামূলক নতুন ডেটাবেজ, নতুন টাইপের,
ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, এখানে যে কাজ করা হয় এটা বিশেষ করে বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে বহুল ব্যবহৃত এখন, তবে তারপরেও এখনো রিলেশনাল ডেটাবেজে সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে। তবে নো এসকিউএলটাও অগ্রগতি অনেক ভালোভাবেই বাড়ছে। এই হচ্ছে রিলেশনাল আর নো এসকিউএল এর মধ্যে পার্থক্য। আর রিলেশনাল ডেটাবেজ আমরা বুঝতে পারছি এখানে টেবিল নিয়ে কাজ করা হয়, এখানে অনেকগুলো টেবিল থাকে, একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের রিলেশন ঘটানো হয়। যেমন আমরা একটু আগে দেখেছিলাম আমাদের স্টুডেন্টের ইনফরমেশন একটা টেবিল থাকে, তারপর তার রেজাল্ট সম্পর্কিত একটা টেবিল থাকে, এরপর দুইটা টেবিলের মধ্যে আমরা চাইলে রিলেশন করতে পারি এবং রিলেশন করার মাধ্যমে আমরা যে কোনো একটা আইডি বা যে কোনো একটা প্রাইমারি কি এর মাধ্যমে তার দুইটা টেবিল একসাথ করে আমরা তার ইনফরমেশনগুলো পেয়ে যেতে পারি। তো এটাই হচ্ছে আমাদের হিসাব নিকাশ। আর টেবিলের মধ্যে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে টেবিল হেডার যেটা উপরে থাকে, ওটা দিয়ে বোঝা যায় ওইখানে ওই বরাবর কলামে কি কি থাকে, আর একটা হচ্ছে টেবিল বডি যেখানে মেইন ইনফরমেশন গুলো থাকে। এই হচ্ছে কথা। তো আশা করি তোমরা এটা এতটুকু জিনিস বুঝতে পেরেছো কিনা। এখানে কোনো একটা টপিক যদি না বুঝে থাকো আমাকে বলো যে ভাই আমি টেবিল হেডারটা কি এটা বুঝি নাই, সো এটা আমি একটু বলো। বলো বলো বলো, এই যে ডেটাবেজের যতটুকু বুঝাইছি ততটুকু তুমি বুঝতে পেরেছো কিনা বলো। এতটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম থাকলে আমাকে বলতে পারো। ওকে, মেহরিন ইসলাম বলতেছে বুঝেছি ভাইয়া, মেহরিন ইসলাম, ওকে। তারপর বুঝতে পারছি, উষা বলতেছে ওকে। তাজবিহ ইসলাম বুঝতে পেরেছি, ইসরাত ওকে, ভেরি গুড। টেবিল হেডার একটু বলেন। আচ্ছা, হাবিবা বলতেছি সমস্যা নাই। রিকা, মাহিরা বিনতে রিকা, জি ভাইয়া, ওকে। সাইফুল ইসলাম ইমন বুঝছি ভাইয়া। আব্দুল করিম বুঝছি ভাইয়া। রিদি সরকার, নাজিফা তসলিম, সারা, রামিসা, তাবাসসুম, সিথি, নুসরাত জাহান, সন্ধ্যা, মুসা, অনেকে বুঝতে পেরেছে। ওকে, ফরেন কিটা আবার ঠিক আছে, এইসব রিলেশন বুঝি না বলে। আচ্ছা, সাইম আহমেদ, পড়ায় মনোযোগ দাও। তারপর হচ্ছে তসনিম নিপা, ওকে, ভেরি গুড। অন্তরা, সঞ্জনা পড়তেছে, ওকে। তানজিনা খাতুন, আলহামদুলিল্লাহ বুঝছি, ওকে। আচ্ছা, একজনে আমাকে বলছে টেবিল হেডারটা আবার, টেবিল হেডার বলতে কি বোঝায়? টেবিল হেডার বলতে এই যে একদম উপরের রোটা বোঝায়, এটা হচ্ছে টেবিল হেডার। এই টেবিল হেডার দিয়ে কি বুঝি? এই টেবিল হেডার প্রত্যেকটা ইনফরমেশন, যেমন এটা মার্কস, এই মার্কস দিয়ে আমি বুঝি এই বরাবর যে কলামটা আছে এখানে কোন সবগুলো পরীক্ষার নাম্বার থাকবে। এই যে এটা হচ্ছে টেবিল, এই টেবিল হেডারের মধ্যে এটা হচ্ছে নেম, এটা টেবিল হেডার। মানে এই নেম দিয়ে আমি বুঝতে পারি এই বরাবর মানুষের নাম হবে বা কোনো কিছুর নাম হবে। আইডি দিয়ে বুঝতে পারি এখানে কিছুর আইডি বসবে, এই আর কি। এটা হচ্ছে টেবিল হেডার আর নিচেরটা হচ্ছে টেবিল বডি। আরেকজন বলছে ফরেন কিটা বুঝান। ফরেন কিটা কি? দেখো, এখন আমি যদি এই দুইটা টেবিলের মধ্যে সম্পর্ক করতে চাই, এই দুইটা টেবিলের মধ্যে সম্পর্ক যদি আমি করতে চাই তাহলে কি করতে হবে? এই দুইটা টেবিলের মধ্যে যদি সম্পর্ক করতে চাই তাহলে আমরা প্রথমেই ইউনিক, দুইটা টেবিলের মধ্যে ইউনিক কি আছে যেটা কখনো ডাবল হতে পারবে না? আইডি। নাম কিন্তু ডাবল হতে পারে, কেন? কারণ এখানে এই যে দেখো, এই জায়গায় এইচ এ নামে হিরো আলম নামে একজন আছে, আবার এখানেও দেখো হিরো আলম নামে আরেকজন আছে। তার মানে এটা কিন্তু ডুপ্লিকেট হতে পারে, তার মানে নেমকে আমরা নিতে পারি না। আমরা দুইটা টেবিলের মধ্যে সংযোগ ঘটাইতে হলে এমন জিনিস দিয়ে সংযোগ ঘটাইতে হবে যেটা হচ্ছে ইউনিক। তাহলে ইউনিকটা হচ্ছে আমাদের এই আইডি, আর এখানেও সে আইডিটা আছে, কারণ আইডি একজনের একটাই হবে। তুমি বলতে পারো ভাই ফোন দিয়েও তো করা যায়, হ্যাঁ ফোন দিয়েও করা যেত, কিন্তু এখানে এই টেবিলে তো ফোন নাই, তুমি কিভাবে ফোনের সাথে ফোন কানেক্ট করবা? সো দুইটা টেবিলেই থাকতে হবে, শর্ত হচ্ছে দুইটা টেবিলের মধ্যেই থাকতে হবে এবং সেটা ইউনিক হতে হবে। সো দুইটা টেবিলের মধ্যেই আইডি আছে এবং আইডিটা হচ্ছে ইউনিক। এখন এই টেবিলের সাথে আমি এটা সংযোগ ঘটাবো, তার মানে এটা হচ্ছে আমাদের মেইন টেবিল, এটার সাথে হচ্ছে আমি এখন এটা সংযোগ ঘটাবো। এই আইডি, এই কলামটাকে আমি বলবো প্রাইমারি কি। এটাকে কি বলবো? প্রাইমারি কি। আর যে দ্বিতীয় টেবিলটার সাথে সংযোগ ঘটাইছি সেটাকে আমরা বলবো ফরেন কি। সেটাকে আমরা কি বলবো? ফরেন কি। তো আশা করি এটা তুমি বুঝতে পেরেছো। এখন নতুন আরেকটা কি সম্পর্কে তোমাদেরকে আমি বুঝাই, যেটাকে বলা হয় কম্পোজিট কি। কি বলা হয়? কম্পোজিট কি। তো কম্পোজিট কিটা আসলে কি? দেখো, কম্পোজিট কিটা হচ্ছে, মনে করো তোমার কাছে একটা স্কুলের ইনফরমেশনের টেবিল আছে, দুইটা টেবিল আছে। একটা টেবিলের মধ্যে আছে, মনে করো এখানে হচ্ছে ক্লাস, সে কোন ক্লাসে পড়ে সেটা, তার রোল, ঠিক আছে। তারপরে হচ্ছে তার, মনে করো এখানে আমি মার্কস, তার মার্কস আমি দেখতে যাচ্ছি।
সাবজেক্ট, সরি মার্কস না দিয়ে আমি সাবজেক্ট লিখি। মনে করো সাবজেক্ট, তারপর হচ্ছে মার্কস। আরেকটা টেবিল হচ্ছে মনে করো যে হচ্ছে তার পার্সোনাল ইনফরমেশন। পার্সোনাল ইনফরমেশন বলতে এখানে সে তার ক্লাস আছে, রোল আছে, তারপরে হচ্ছে তার নেম, নামটা আছে। এই টেবিলে কিন্তু নাম নাই, দেখছো, তার নেমটা আছে, ঠিক আছে, নেম। তার পরবর্তীতে হয়তো বা তার অ্যাড্রেস আছে, ঠিক আছে, অ্যাড্রেস। এখন আসো, তুমি চাচ্ছ এই যে এখানে আমি ইনফরমেশন গুলো একটু লিখে দিই, 1 2 3 4, 1 2 3 4। এখন দেখো, মনে করো ক্লাস, এখানে আমরা ক্লাসে দিলাম, মনে করো এটা একটা পুরো একটা স্কুলের। তো মনে করো এই পরে ক্লাস 9 এ, এই পরে ক্লাস 10 এ, এই পরে ক্লাস 10 এ, এই পরে ক্লাস 9 এ, এই পরে ক্লাস 8 এ। এর রুল নং মনে করো যে হচ্ছে 5, এর রুল নং মনে করো যে হচ্ছে 3, এর রুল নং মনে করো যে হচ্ছে 1, এর রুল নং মনে করো যে হচ্ছে তোমার হচ্ছে 4, ঠিক আছে, 4। এর রুল নং মনে করো যে হচ্ছে তোমার 1, এরকম। আর সাবজেক্ট হচ্ছে এটা মনে করো যে ম্যাথ তোমার, তারপরে এটা হচ্ছে মনে করো যে হচ্ছে ইংলিশ, এটা মনে করো যে আইসিটি, এটা মনে করো যে হচ্ছে ম্যাথ, এটা মনে করো যে হচ্ছে বাংলা। মার্কসে মনে করো 70 পেয়েছে, 80 পেয়েছে, 85 পেয়েছে, তারপরে হচ্ছে 90 পেয়েছে, 70 পেয়েছে, এরকম। আর ক্লাস ওই একই, 9 10 10 9 8 1 4 1 3 5। সো এখানে নাম দিলাম, মনে করো এটার নাম, এর নাম হচ্ছে মনে করো এ বি সি ডি ই। আর অ্যাড্রেস দিলাম, মনে করো কেউ থাকে ঢাকা, কে আচ্ছা ঢাকা, সবাই তো এক স্কুল হলো তো এক জায়গায়, মনে করো এই যে আচ্ছা এখানে ডি ই এফ জি এস লিখি, এফ জি এইচ, এগুলো মনে করো তার অ্যাড্রেস আমরা নর্মাল দিয়ে রাখলাম। এখন তোমরা আমাকে বলো, যারা যুক্ত আছো তোমরা আমাকে এখানে বলো, এখানে প্রাইমারি কি হিসাবে আমি কোনটা ধরতে পারি, দেখি কে বলতে পারে। দেখি তোমরা আমাকে বলো, এখানে আমি প্রাইমারি কি হিসাবে কোনটাকে নিব, প্রাইমারি কি হিসাবে আমি কোনটাকে নিব বলো তো। এই দুটো টেবিলের মধ্যে যদি আমি সংযোগ করতে চাই, তাহলে আমি প্রাইমারি কি হিসাবে কোনটা নিব? কে বলতেছে ক্লাস? আচ্ছা আসবি ক্লাস অথবা রোল। আচ্ছা, আর ক্লাস ক্লাস ক্লাস। ভাই আজকে আমার রান্না করা লাগবে, শেষ করে দেন আজকে, এমনিই শেষ ক্লাস, ঠিক আছে, আমাদের আইসিটি শেষ ক্লাস আজকে। রোল রোল রোল, ক্লাস ক্লাস ক্লাস। ওকে, রামিসের তাবাসসুম সিথি সে বলছে ক্লাস আর রোল। ওকে ফাইন, তোমরা যারা ক্লাস বলতেছো শুধু ক্লাস, দেখো ক্লাস বললে কিন্তু হবে না। তুমি ক্লাস বললে এটার সাথে যদি এটা সংযোগ ঘটাতে চাও, ক্লাস 9 এটা যখন খুঁজতে যাবে এই টেবিলে ক্লাস 9 কি আছে, তখন দেখবে 2টা 9 আছে, তখন সে কাকে নিবে? তখন সে কাকে নেবে? এই যে একটা সমস্যায় পড়ে যাবে, কারণ ক্লাস কিন্তু ইউনিক না, কারণ ক্লাস 9 এর একাধিক মানুষ থাকতে পারে। তুমি 9 লিখে যখন খুঁজতে যাবা, তুমি চাচ্ছ এই যে ক্লাস 9 এর রোল 5 যা তাকে খুঁজতেছো, কিন্তু তুমি এই যে এই ক্লাস 9 কে, এই টেবিলের যে ক্লাস 9 এটা আছে এটাকে খুঁজতে যাচ্ছ, কিন্তু সে গিয়ে যখন ক্লাস 9 দিয়ে সার্চ দিবে, এই টেবিলে খুঁজবে, তখন দেখবে ক্লাস 9 এর একাধিক মানুষ, ক্লাস 9 এ অনেক স্টুডেন্ট থাকবে, ক্লাসে 100 200 স্টুডেন্টকে সে খুঁজে পাবে, তখন কাকে নেবে? সো শুধুমাত্র ক্লাস দিয়ে হবে না। এবার তুমি বলো যে যারা বলতেছো রোল, রোল দিয়ে তো হবে না, কারণ কি এখানে এই যে দেখো এটা রুল 5, রুল 5 এ অনেকেই থাকতে পারে, কারণ ক্লাস এটা হচ্ছে ক্লাস 9 এর রুল 5। সো ক্লাস 10 এর রুল 5 আছে না, 8 এর রুল 5 আছে না, এই টেবিলের মধ্যে 8 এর রুল 5 থাকতে পারে, 9 এর রুল 5 থাকতে পারে, 10 এর রুল 5, প্রত্যেক ক্লাসের রুল 5 তো থাকবে। তাহলে রুল নং 5 তুমি রুল দিয়েও কিন্তু এটা খুঁজতে পারবে না, কারণ রুল 5 এই টেবিলে অনেকের থাকবে, প্রত্যেক ক্লাসে রুল 5 থাকবে এখানে, তার মানে রুল দিয়ে কিন্তু হবে না। তো তখন আমাদের যে কাজটা করতে হবে, যখন দেখতেছি একটা সিঙ্গেল দিয়ে হচ্ছে না, আমরা এখন দেখব দুইটাকে একসাথে করে করতে পারি কিনা। আমরা যদি এখন এই দুইটাকে একসাথে প্রাইমারি কি হিসাবে চিন্তা করি, যে আমরা এই দুইটাকে একসাথে নিব, দুইটাকে এই দুইটা কলামকে একসাথে নিব, ক্লাস এন্ড রোল একসাথে। দেখো ক্লাস 9 রোল 5 এটা লিখে যখন সে এখানের ক্লাস 9 রোল 5 কে সার্চ দিবে, তখন তুমি বলো তো এটা কি ডুপ্লিকেট হওয়ার সম্ভাবনা আছে? না, ক্লাস 9 এর রোল 5 যে
ক্লাস 9 এর রোল 5 যে তার নাম কিন্তু সেখানে পেয়ে যাবে। ক্লাস 9 এর রোল 5 একটাই পাবে, ক্লাস 9 এর রোল 5 একজনই থাকবে। তাইলে এই জন্য আমরা ক্লাস আর রোল দুইটা একাধিক কলামকে নিয়ে বা দুইটা তিনটা চারটা কলামকে নিয়ে যখন প্রাইমারি কি গঠন করব তখন সেটাকে আমরা বলবো কম্পোজিট কি। তখন সেটাকে আমরা কি বলবো? কম্পোজিট কি। অর্থাৎ আমরা এখানে শুধু ক্লাস দিয়ে খুঁজবো না, শুধু রোল দিয়েও খুঁজবো না, আমরা ক্লাস আর রোল দিয়ে একসাথে খুঁজতেছি, তখন আমরা পেয়ে যাব। তো এই দুইটা একাধিক একাধিক আমরা কলাম নিয়ে যখন খুঁজতেছি এটাকে আমরা বলবো কম্পোজিট কি। সেখানে আমরা দেখতে পাচ্ছি দেখো 9 আর 5, ক্লাস 9 এর রোল নং 5 যে তার আমরা দেখতে যাচ্ছি তার নাম আর অ্যাড্রেসটা কি, তখন ক্লাস 9 এর রোল 5 শেষে এটাই পাবে, এই ছাড়া আর কোনোটা কোনো ঘরের সাথেই মিলবে না। তখন দেখবো তার নাম এ, তার অ্যাড্রেস হচ্ছে ডি, শেষ, পেয়ে গেলাম। তো এটা হচ্ছে কম্পোজিট কি। কম্পোজিট কিটা বুঝতে পেরেছো কিনা আমাকে বলো, যে কম্পোজিট কি ক্লিয়ার? কম্পোজিট কিটা আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেছো। ওকে, এবার আসো এর পরবর্তী অংশে যাই আমরা। এখানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া আছে, দেখো প্রতিটি সারিকে ইংরেজিতে রো বলে, আমরা জানি, একটু আগে রো সম্পর্কে আমরা পড়েছি। তবে এই যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে এটাকে রো বলে না, এগুলোকে রেকর্ড বলা হয়ে থাকে। অর্থাৎ এই যে একটা সারি, এই যে দেখো একটা সারি, রো বলতে কি এরকম আনুভূমিক বরাবর একটা সারি, এই যে একটা সারি এটা হচ্ছে আমাদের রো, এই যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের রো, এটা কি, এটা হচ্ছে রো। সো এই যে যে রোটা আছে এই রোকে ডেটাবেজে বলা হয় রেকর্ড। কি বলা হয়? রেকর্ড। তার মানে রেকর্ড কি, এই প্রত্যেকটা টেবিলের এক একটা সারিকে বলা হয় রেকর্ড। এই হচ্ছে কথা। তাহলে রেকর্ড কি জিনিস আমরা বুঝতে পারলাম, এক একটা সারিকে বলা হয় রেকর্ড, আর টেবিলের প্রতিটি ঘর হচ্ছে এক একটা ফিল্ড। অর্থাৎ এখানে যতগুলো ঘর আছে এটা হচ্ছে একটা ফিল্ড, এটা একটা ফিল্ড, এটা একটা ফিল্ড, এটা একটা ফিল্ড, এদেরকে বলা হয় ফিল্ড। তাহলে আশা করি রেকর্ড আর ফিল্ড কি জিনিস সেটা বুঝতে পেরেছো, ঠিক আছে? HTML এর ক্লাস না, এটা 6 অধ্যায়ের ক্লাস, ঠিক আছে? আচ্ছা, এবার আসো এই যে এই বইটাই কিন্তু আমি এই বইটা এই যে এই পিডিএফটাই কিন্তু এই পিডিএফ যে নতুন তা না, এটা কিন্তু আরো 1-1.5 বছর আগে আমি এটাকে ডার্ক মোড করে বানিয়ে রাখছি, ওই পিডিএফটাই এখন পড়াচ্ছি। দেখো এই পিডিএফ এর মধ্যে এই যে এই অংশটাও কিন্তু আমি গত বছর শিক্ষার্থীদের পড়াইছি, এখান থেকেই প্রশ্ন আসছে। দেখো এখানে বলা আছে কি, বর্তমানে বিশ্বব্যাপী জনপ্রিয় ও বহুল ব্যবহৃত রিলেশনাল ডেটাবেজ হচ্ছে ওরাকল। মানে অনেকগুলো ডেটাবেস সিস্টেম আছে, ঠিক আছে, তার মধ্যে একটা বহুল ব্যবহৃত রিলেশনাল ডেটাবেস হচ্ছে ওরাকল। তারপর আরেকটা হচ্ছে মাই এসকিউএল, মাইক্রোসফটের একটা আছে মাইক্রোসফট এসকিউএল সার্ভার, এরপর আছে পোস্ট গ্রে এসকিউএল, এরপরে আছে মাইক্রোসফট অ্যাক্সেস। এই যে দেখো এখানে 4-5টা কথা বলা আছে, ওরাকল, মাই এসকিউএল, মাইক্রোসফট এসকিউএল সার্ভার, পোস্ট গ্রে এসকিউএল, আর একটা হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেস। তো বিগত বছরের প্রশ্ন কি আসছে এটা তোমাদের দেখাইছিলাম আমি প্রথম ক্লাসে। বিগত বছর যেটা আসছে, নিচের কোনটি ডেটাবেস? তো এখানে ছিল অনেকগুলো অ্যাপ্লিকেশনের নাম ছিল, একটা অপশন ছিল মাইক্রোসফট অ্যাক্সেস, একটা ছিল মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট এক্সেল, এরকম টাইপের কিছু, আর একটা ছিল মাইক্রোসফট এক্সেস, এটা অপশনে ছিল, এটা অপশনে ছিল, এটাই কিন্তু আসছে পরীক্ষা, মাইক্রোসফট এক্সেস, এটা হচ্ছে রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? দেখো বই থেকেই কিন্তু আসছে, শুধু বই থেকে না, আমি যে স্লাইড থেকে তাদের এমসিকিউ পড়াইছি সেই স্লাইডের একদম প্রথম এমসিকিউ ছিল এটা। এই হচ্ছে কথা। তো বই তোমাদের একটু ভালো করে পড়তে হবে। তো বইগুলো যদি পড়ো তাহলে আসলে পাঠ্য বইটা পড়লেই এনাফ হয়ে যায়, কমন চলে আসে। ওকে, তো এদের মধ্যে আবার মাইএসকিউএল, পোস্টগ্রেস, এসকিউএলাইট হচ্ছে ফ্রি, ঠিক আছে? এই যে মাইএসকিউএল বা মাইসিকিউএল, এটা তো মাইএসকিউএল, এটা হচ্ছে মাইসিকিউএল বা এসকিউএল যেটাই বলো, পোস্টগ্রেস, এসকিউএলাইট, এগুলো হচ্ছে কি ফ্রি বা ওপেন সোর্স ডেটাবেস। সো ওপেন সোর্স ডেটাবেস কে কে? মাইসিকিউএল, পোস্টগ্রেস, এসকিউএলাইট। ওপেন সোর্স বলতে কি বোঝানো হচ্ছে? এগুলো ফ্রি, এগুলো ব্যবহার করতে কোনো টাকা পয়সা লাগবে না, এই হচ্ছে কথা। ওকে, তাহলে এগুলো আমরা বুঝতে পারলাম। এবার আসো আমরা একটু নাল ভ্যালু সম্পর্কে আইডিয়া নিই। নাল ভ্যালু জিনিসটা আসলে কি ভাই? নাল ভ্যালুটা আসলে কি? দেখো নাল ভ্যালু জিনিসটা হচ্ছে যে কোনো একটা ইনফরমেশন তুমি দিতে যাচ্ছ, কোনো একটা ইনফরমেশন তুমি মনে করো এখানে একটা টেবিল আমি করলাম, একটা টেবিলের মধ্যে এই যে মনে করো নেম, তারপর হচ্ছে মনে করো যে ফোন, তারপর মনে করো যে অ্যাড্রেস। এখন মনে করো কেউ একজন তার নাম দিল, মনে করো যে হচ্ছে লিওনেল মেসি।
দিল, তার অ্যাড্রেস দিল, মনে করো এখন তার অ্যাড্রেস দিল আর্জেন্টিনা, ওকে ফাইন। ফোন নাম্বারটা সে এখন দেয় নাই, ফোন নাম্বারটা অ্যাড করে নাই, তুমি এই ফোন নাম্বারে কিন্তু জিরো বসায় দিতে পারবা না। জিরো বসায় দিলে কি হবে, জিরো যদি বসায় দাও তাহলে যে ব্যাপারটা হবে তার ফোন নাম্বার জিরো, কিন্তু ফোন নাম্বার দেয় নাই মানে সে পরবর্তীতে দিবে। মাঝে মাঝে এমন হয় না, তোমরা কোনো একটা জিনিস মনে করো কোনো এক জায়গায় অ্যাকাউন্ট খুলতে যাচ্ছ, তো সেখানে তোমার থেকে অনেকগুলো ইনফরমেশন নিতে যাচ্ছে, ঠিক আছে, মনে করো ফেসবুকে তুমি অ্যাকাউন্ট খুলতে যাচ্ছ, তো তোমার স্কুলের নাম ওইখানে চাইলে কি আমরা অ্যাড করতে পারি না? পারি। কিন্তু তুমি যদি প্রথমে অ্যাকাউন্ট খোলার টাইমে যদি তুমি ওইখানে স্কুলের নাম মানে কোনো স্কুল না দাও, তাহলে কি পরবর্তীতে লেখা থাকে যে তোমার স্কুল ছিল জিরো, এরকম কিছু লেখা থাকে না। তাহলে ওইখানে কি থাকে, ওইখানে নাল লেখা থাকে, যেটা আসলে দেখা যাবে। নাল মানে কিছু নেই, খালি। নাল মানে কি? খালি। নাল আরেকটা মিনিং আছে, খালি ঠিক আছে, মানে এটার মধ্যে বাক্সটা আছে, তুমি এখানের মধ্যে তুমি এখানে কিছু একটা রাখতে পারবাই হচ্ছে কথা। তো জিরো কিন্তু কোনো একটা এখানে কিছু দেয় না মানে আমি জিরো বসাই দিব না, আমি জায়গাটা রেখে দিয়েছি তার জন্য সে যে কোনো মুহূর্তে এখানে মান বসাইতে পারে। পরবর্তীতে 1 বছর 2 বছর 1 মাস 2 মাস পরে তুমি চাইলে তোমার স্কুলের নামটা তুমি অ্যাড করতে পারো, দেন তোমার নামটা স্কুলের নামটা দেখাবে তোমার প্রোফাইলের মধ্যে। বাট তুমি যদি অ্যাড না করো ওইখানে কিছুই দেখাবে না। তার মানে এই না ওইটা জায়গার মধ্যে জিরো বসাই দিছে, না, তুমি কিছু দাও না মানে ওই স্কুলের জায়গাটা খালি আছে তোমার জন্য, এখানে নাম বসানোর জন্য তোমার জন্য স্টোরেজ খালি করে রাখছে, তোমার যখন মন চাইবে তুমি এসে স্কুলের নামটা বসাইতে পারো। তো নাল জিনিসটা হচ্ছে এরকম যে হয়তোবা কোনো কারণে সে ভ্যালুটা অ্যাড করে নাই, কিন্তু সে পরবর্তীতে করতে পারে। তো সেই জন্য এই জায়গায় আমরা জিরো বসাবো না, তখন এটা ডেটা টাইপটা নাল টাইপের হয়ে যাবে। নাল, এই নাল মানে সে পরবর্তীতে দিবে, আপাতত এটা খালি ফাঁকা, এটা হচ্ছে নাল, ঠিক আছে? তো এটা আশা করি বুঝতে পেরেছো। ওকে, তো এই জিনিসটা আমরা বুঝতে পেরেছি যে নাল ভ্যালুটা আসলে কি। তুমি এটা যদি পড়ো তাহলে কিন্তু ভালোভাবে বুঝে যাবে, ঠিক আছে? ওই যে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে কোনো একটা জায়গা মনে করে তোমার হচ্ছে ইনফরমেশন ফিল আপ করতেছো, তো সে জায়গায় লেখা আছে তোমার মাসিক ইনকাম কত বা তোমার ফ্যামিলির মাসিক ইনকাম কত। তো তুমি যদি এখানে কিছু না দাও, তো সেখানে যদি জিরো বসায় দেয়, মানে সিস্টেম যদি অটোমেটিক জিরো বসায় দেয়, তার মানে বুঝাবে তোমার ফ্যামিলির মাসিক ইনকাম 0 টাকা, যেটা তো আসলে বিশ্বাসযোগ্য কথা হবে না, কেউ আসলে এটা বিশ্বাস করবে না। তো তখন এই জন্য এগুলা জিরো কিন্তু বসানো আমাদের হচ্ছে ভ্যালিড না, তো তখন আমরা নাল ব্যবহার করব। এই যে দেখো, জিরো মানে তার পরিবারের কোনো আয় নেই, ঠিক আছে? এই জন্য হচ্ছে নাল ভ্যালু কোথায় ব্যবহার করা হয় আশা করি বুঝতে পেরেছো। প্রাইমারি কি এ সম্পর্কে আমরা পড়েছি, ফরেন কি পড়েছি, কম্পোজিট কি, এগুলো কিন্তু আমরা পড়ে ফেলেছি। ওকে, এবার আসো রিলেশনাল ডেটাবেজ। এই যে ডেটাবেজের রিলেশন, তো রিলেশন আবার 3 ধরনের হয়ে থাকে। আমরা দেখলাম না যে রিলেশন একটার সাথে আরেকটা রিলেশন, একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের রিলেশন। এই রিলেশনটা আবার 3 ধরনের হতে পারে, 1 to 1 রিলেশন, 1 to many রিলেশন, আর একটা হচ্ছে many to many রিলেশন। তো দেখো 1 to 1 রিলেশন যদি আমরা দেখি, 1 to 1 রিলেশন মানে কি? 1 to 1 রিলেশন মানে কি? 1 to 1 রিলেশন মানে হচ্ছে একটা এই দুইটা টেবিলের মধ্যে যখন রিলেশন হবে, দুইটা টেবিলের মধ্যে যখন রিলেশন হবে, এই যে দুইটা টেবিল, এই দুইটা টেবিলের মধ্যে যখন রিলেশন হবে, তখন সে একটা রোয়ের সাথে একটা রোকেই সে নিবে, একটা রোয়ের সাথে সে কি একটা রোকেই নিবে। মনে করো এখানে হচ্ছে একজনের আইডি আছে 5, তার নাম হচ্ছে মনে করো ABC কিছু একটা, তার অ্যাড্রেস হচ্ছে এরকম কিছু একটা, ঠিক আছে? সো এখানে মনে করো তার আইডি হচ্ছে 5, তার হচ্ছে তার মনে করো যে ফোন নাম্বার দেওয়া আছে 019 এরকম কিছু, তার মনে করো মার্কস দেওয়া আছে, সে মনে করো যে 9 মার্কস পেয়েছে। তো তখন এই যে এটা হচ্ছে আইডি, এটাও হচ্ছে আইডি, তো এখানে আমরা যখন এটার সাথে রিলেশন ঘটাবো তখন কি 5 গিয়ে শুধুমাত্র এই 5 কেই খুঁজবে, এই কলামটা, এই যে রেকর্ডটা, এই যে আইডি 5টা, এই 5টা গিয়ে এই টেবিলের একজনকেই পাবে। অর্থাৎ একজনের সাথে একজনের রিলেশন যখন হবে তখন সেটা হচ্ছে 1 to 1, সেটাকে কি বলবো আমরা? 1 to 1। 1 to many মানে কি? 1 to many মানে হচ্ছে এটা মনে করো রোল 5, এটা হচ্ছে মনে করো রোল 5, এখানে একাধিক আছে, এখানে একটা 5 আছে, এটা 6, আবার একটা 5 আছে মনে করো, ঠিক আছে? সো যখন এই 5 দিয়ে তুমি সার্চ দিবা, সে এটাকেও খুঁজে বের করে নিয়ে আসবে, এটাকেও খুঁজে বের করে নিয়ে আসবে। তার মানে এখানের একটার সাথে আমি ইনফরমেশন খুঁজে নিয়ে আসতেছি কয়টার? 2টা ইনফরমেশন খুঁজে নিয়ে আসতেছি। এটা কি একটার সাথে একাধিক রিলেশন, তখন সেটাকে আমরা বলবো কি 1 to many। এখন তুমি বলতে পারো
ভাই এরকম কি হতে পারে? এক্সাম্পল দেন। হ্যাঁ, এরকম হতে পারে, এখানেও এক্সাম্পল দেওয়া আছে। আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করো তোমার স্টুডেন্ট দিয়ে বুঝাই। মনে করো এটা হচ্ছে আইডি, এটা হচ্ছে মনে করো তার ফোন নাম্বার, ঠিক আছে, ফোন নাম্বার। তুমি যখন মনে করো কোর্সে ভর্তি এই জিনিসগুলো তোমার থেকে নেওয়া হয়েছে, আইডি 01020304। আর এরপরে আমি এখানে দেখতে পেলাম যে হচ্ছে ফোন নাম্বার হচ্ছে 01901501601 তো 1 to 1 তো আমরা আজকে শুরু থেকেই দেখতেছি এক্সাম্পল। আমরা এখন 1 to many এর একটা এক্সাম্পল দেখি। 1 to many দেখো, এখানে আমরা আরেকটা টেবিল করছি, যে টেবিলের মধ্যে আমরা দেখতে যাচ্ছি একজন আমাদের প্রত্যেকটা কোর্সে মানে আইডি তো সবার ইউনিক। তোমার আইডি 01 মানে 01 আর কারো আইডি নাই। সো এই 01 আইডি কয়টা কোর্সে যুক্ত আছে সেটা আমরা দেখতে চাচ্ছি, ঠিক আছে। তো আমরা এখানে দেখতে চাচ্ছি 01, তারপরে হচ্ছে কোর্স সংখ্যা, তার কোর্স সংখ্যা আমরা এখানে দেখতে চাচ্ছি, কোর্স তার কোর্স দেখতে চাচ্ছি। আর 0 না, এটা হচ্ছে আইডি, তারপরে এটা কিছু নেই, এটা মুছে ফেলি। ওকে, সো আইডি কোর্স। তো আমি এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের যতগুলো টেবিল আছে, এখানে মনে করো 01 02 01 03 03। আমি দেখলাম এই 01 কোর্সটা জিএসটি কোর্সে ভর্তি আছে, এই 02 কোর্সটা মনে করো আরইউ কোর্সে ভর্তি আছে, 01 কোর্সটা এও আরইউ কোর্সে ভর্তি আছে, 03 সে হচ্ছে মনে করো যে ডিইউ কোর্সে ভর্তি আছে, 03 এই আমি দেখলাম আবার জিএসটি কোর্সে ভর্তি আছে। তো এখন আমি এই টেবিল দিয়ে খুঁজতে যাচ্ছি যার আইডি 01 সে আমাদের কয়টা কোর্সে ভর্তি আছে, আমি সেটা খুঁজতে যাচ্ছি। তো আমি যখন এই আইডির সাথে এই আইডির রিলেশন দেখব, তখন আমি এখানে দেখতে যাচ্ছি, দেখো এই 01 আইডি দিয়ে যখন আমি সার্চ দিচ্ছি, এটা হচ্ছে আমাদের এই আইডি দিয়ে যখন আমি সার্চ দিলাম, তখন এই 01 আইডিটা কয়জনকে খুঁজে পাবে, এই যে এই রোটা কয়জনকে খুঁজে পাবে, এই যে 01 একটা আছে, এই যে 01 একটা। তো আমরা দেখতে পাচ্ছি এই 01 কোর্সটা জিএসটি কোর্সেও আছে, এই 01 আইডিটা সে আরইউ কোর্সেও আছে, ঠিক আছে। তার মানে আমরা এটাতেই বুঝতে পারলাম, ঠিক আছে, এই 01 আইডিটা দুইটা কোর্সে ভর্তি আছে। তার মানে এরকমই কিন্তু প্রয়োজন পড়তে পারে। এটাকে আমরা বলবো 1 to many। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো 1 to many। তাহলে আশা করি এই জিনিসটা তোমরা ক্লিয়ার হয়ে গেছো। এরপরে আরেকটা রিলেশন আছে, তাহলে আমরা 1 to 1 শিখলাম, 1 to many শিখলাম। আরেকটা আছে, সেটা হচ্ছে many to many। সেটা কি? সেটা হচ্ছে many to many। তো আমরা এখন দেখবো many to manyটা আসলে কি। ওকে, সো many to manyটা আসলে এটা হচ্ছে আমাদের 1 to 1, এই যে 1 to many, এই যে এটা আমরা একটু আগে দেখছিলাম, মাত্র যে এই জিনিসটা দেখলাম। এরপরে আছে দেখো many to many। সো many to many মানে হচ্ছে কি, এই টেবিলের একাধিক ইনফরমেশনের সাথে এই টেবিলের একাধিক ইনফরমেশন যুক্ত হবে, ঠিক আছে। বেশি বিজিবি হয়ে গেছে, একটু মুছে দেই। দেখো, মনে করো এই টেবিলের একাধিক, এই যে এটার সাথে মিলে এই টেবিলের একাধিক ইনফরমেশন হচ্ছে আমরা খুঁজে পাবো। এখানের একাধিকের সাথে একাধিক আমরা সার্চ দিচ্ছি বা ফিল্টার করছি, তখন সেটা হচ্ছে মেনি টু মেনি। তো আমরা যদি এখানে সংজ্ঞাটা বা একটু বুঝতে যাই, দেখো, যখন দুটি টেবিল এমন ভাবে সম্পর্ক হয় যে প্রথম টেবিলের একটি রো দ্বিতীয় টেবিলের একাধিক রো এর সঙ্গে সম্পর্কযুক্ত, আবার দ্বিতীয় টেবিলের একটি রো প্রথম টেবিলের একাধিক রো এর সাথে সম্পর্কযুক্ত, তখন তাদের মধ্যকার সম্পর্কে বলা হয় মেনি টু মেনি। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম যে এখানে মনে করো 01 আছে, এই 01 এর সাথে এই টেবিলে দুইটা 01 মিল আছে, তার মানে একটার সাথে একাধিক দুইটা তিনটা চারটা হতে পারে। আবার আমি এখানে দেখতে পাচ্ছি এখানে 03 আছে, এই 03 এর সাথে মনে করো এই টেবিলে 03 দুইটা আছে, দুইটার সাথে সম্পর্ক, তখন এইখানের একটার সাথে এখানের একাধিকের সম্পর্ক। তো এইরকম যদি হয় তখন সেটাকে আমরা বলবো কি মেনি টু মেনি। তো এখানে এক্সাম্পল দেওয়া আছে, ধরা যাক স্কুলে বিভিন্ন ক্লাব তৈরি করা হয়েছে, যেমন ফুটবল ক্লাব, ক্রিকেট ক্লাব, দাবা ক্লাব, বিতর্ক ক্লাব, এরকম অনেকগুলো ক্লাব আছে। যে দেখো ক্রিকেট ক্লাব, ফুটবল ক্লাব, ডিবেটিং ক্লাব, চেস ক্লাব, এরকম আছে। তো তাদের মডারেটর দেওয়া আছে, কবে এই ক্লাবগুলো প্রতিষ্ঠা হয়েছে সেগুলো এখানে লেখা আছে। ওকে, এখন আসো, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে স্টুডেন্ট ইনফো ও ক্লাব এই দুটো টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য আরেকটা টেবিল। এই যে দেখো এখানে আমরা আরেকটা দেখতে পাচ্ছি, স্টুডেন্ট ক্লাব নামে একটা জিনিস আছে। দেখো রোল নাম্বার 1 2 3 1 2 2 2 আমরা দেখতে পাচ্ছি রোল নাম্বার 1 যার সে শুধু ক্রিকেট ক্লাবে সংযুক্ত আছে, রোল নাম্বার 2 যার সে ক্রিকেট ক্লাবের ক্রিকেট, ফুটবল, চেস, ডিবেটিং অনেকগুলো ক্লাবের সাথে সম্পর্ক আছে। এখন যদি তুমি এই দুইটা টেবিলকে সম্পর্ক করতে চাও, তুমি যদি এখন ক্রিকেট ক্লাব দিয়ে সার্চ দাও, এই যে ক্রিকেট ক্লাব দিয়ে যদি এখানে খোঁজার চেষ্টা করো, মনে করো এই টেবিলের সাথে ওই টেবিল যদি খোঁজার চেষ্টা করো ক্রিকেট ক্লাব দিয়ে, তুমি দেখো এখানে কিন্তু ক্রিকেট ক্লাব অনেকগুলো আছে। দেখো ক্রিকেট ক্লাব দুইটা আছে, তার মানে তুমি দেখবা যে ক্রিকেট ক্লাবের রোল নং 1 আছে, রোল নং 2 আছে। আবার তুমি যদি এইরকম হয় যে না আমি খুঁজতে চাচ্ছি যে হচ্ছে এইখানে আমাদের যেটা আছে যে রোল নং 1, এই যে দেখো
ক্রিকেট ক্লাবের মধ্যে এখানে রুল নং 2 কয়জন আছে? 4 জন আছে, 4 জন। তার মানে এখানের একাধিকের সাথে ওইটার সাথে আবার সম্পর্কযুক্ত। সো এটাই আর কি, যে যদি এখানের একাধিকের সাথে এখানের একাধিক সম্পর্কযুক্ত থাকে, এই জায়গার একাধিকের সাথে এই জায়গার একাধিক সম্পর্কযুক্ত থাকে, তখন সেটাকে বলবো আমরা মেনি টু মেনি রিলেশনশিপ। তো সোজা হিসাব এটা তোমার মনে রাখতে হবে এরকম, যে এই রিলেশন, এই যে আমাদের রিলেশন ডেটাবেজের মধ্যে রিলেশনাল ডেটাবেজের মধ্যে আমাদের এই রিলেশনটা আছে 3 রকমের, যা সেটা মনে রাখবা। রিলেশনটা আছে 3 রকমের, একটা হচ্ছে 1 to 1, আরেকটা হচ্ছে 1 to many, আরেকটা হচ্ছে many to many। সো আশা করি বুঝতে পারছো, 1 to 1, 1 to many, many to many, ঠিক আছে? তোমার এত যদি বুঝতে একটু সমস্যা হয়, তুমি জাস্ট এতটুকু মনে রাখো, রিলেশনাল ডাটাবেজের এই রিলেশনটা 3 রকমের, একটা হচ্ছে 1 to 1, 1 to many, many to many, তাইলে হবে। কারণ তোমার পরীক্ষা জানতে চাইবে না 1 to 1 ব্যাখ্যা করো, ঠিক আছে? এখান থেকে খুবই কম টাইপের প্রশ্ন দেওয়ার চেষ্টা করবে। আরেকটা আছে এসকিউএল এর পূর্ণ রূপটা জানতে হবে আমাদের। এসকিউএল এর পূর্ণ রূপ হচ্ছে স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এটা পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, ওকে, আমরা এই যে ডেটাবেস থেকে এতটুকু জিনিস পড়লেই হবে। আমরা এখন কয়েকটা এমসিকিউ প্র্যাকটিস করি, তাহলেই হবে, ঠিক আছে? কয়েকটা এমসিকিউ আমরা প্র্যাকটিস করি, তোমরা আমার সাথে অ্যানসার দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? খেয়াল করো, এখানে দেখো, প্রথমে যদি আমরা খেয়াল করি যে প্রথম প্রশ্নটা যেটা দেখো, নিচের কোনটি ডেটাবেস সফটওয়্যার, একদম প্রথম এই স্লাইডটাও কিন্তু বিগত বছরের, ঠিক আছে? তোমরা এখানে যারা আগের কোর্সের আছো তারা হয়তো অনেকে জানো, এটার একটা ম্যারাথন ক্লাস নেওয়া হয়েছিল ফ্রি, সেখানেও আমি এটা পড়াইছিলাম যে নিচের কোনটি ডেটাবেস সফটওয়্যার, এটাই কিন্তু জিএসটি পরীক্ষা আসছিল। দেখো, নিচের কোনটি ডেটাবেস সফটওয়্যার, এখানে আমাদের আছে এমএস পাওয়ার পয়েন্ট, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস এক্সেস। কোনটা হবে বলো ভাই? ফুল পিডিএফ দিয়ে মিম মির্জা, ওইটা পাঠ্য বই, ঠিক আছে? ওইটা হচ্ছে তোমাদের, আমি মাত্র যে বইটা দেখে পড়াইলাম, ওইটা হচ্ছে তোমাদের পাঠ্য বইটা, আইসিটির পাঠ্য বই। এটা তুমি চাইলে হচ্ছে, তোমার কাছে তো হার্ড কপি থাকলে তো অবশ্যই ভালো, আমি আশা করি সবার কাছেই আছে সেটা। আর না থাকে তুমি অনলাইন থেকে ডাউনলোড করতে পারো, আর তাও যদি না থাকে আমি দিয়ে দিব, সমস্যা নাই। ওকে, সবাই অ্যান্সার করছে, মেহরিন, পরমারানি, তারপর হচ্ছে জয়া, তারপর হচ্ছে মাহিরা, তাজবিহা, ওকে, ভেরি গুড। সাইম বলতেছে সি, এমএস এক্সেল। না সাইম, তুমি ভুল বলছো। মিম মির্জা বলতেছে একের এ, নো। ডেটাবেস সফটওয়্যার, এটা মাত্র আমরা বইয়ের মধ্যে একটু আগে দেখেছিলাম এবং বারবার বলতেছিলাম, এটা পরীক্ষায় আসছে। এটা হচ্ছে এমএস এক্সেস, এ ডাবল সি ই এস, এ ডাবল সি ডাবল এস, ঠিক আছে? এক্সেস, এমএস এক্সেস। তারপরে আসো, মোটা দাগে ডেটাবেসকে কয় ভাগে ভাগ করা যায় বলো? মোটা দাগে ডেটাবেসকে কয় ভাগে ভাগ করা যায়? এটাও কিন্তু আমরা আজকে ক্লাসে পড়েছিলাম। মোটা দাগে ডেটাবেসকে কয় ভাগে ভাগ করা যায়? মোটা দাগে ডেটাবেসকে কয় ভাগে ভাগ করা যায়? 2 এর বি, পরমাণু বলতেছে 2 এর বি, বি বি 2 এর বি তে আছে আব্দুল করিম, মিম মির্জা বলতেছে 2 এর বি। ওকে, আইসিটি বই কি পুরো পড়তে হবে? আইসিটি বই থিওরিটিক্যাল পার্ট যেগুলো, যেমন দ্বিতীয় অধ্যায়ের পুরোটাই থিওরি, তারপরে চতুর্থ অধ্যায়ের প্রথম অংশগুলো থিওরি, এগুলো যদি তুমি বই থেকে পড়তে পারো তাহলে আরো বেশি জানতে পারবে আর কি, আরো বেশি তোমার জন্য প্রিপারেশনটা ভালো থাকবে। ওকে, সবাই বি বলতেছে, তাহলে এখানে আমি আর কিছু বলার অপেক্ষা থাকতেছে না। সেই দুইটা কি কি বলো তো? দুইটা কি কি তোমরা একটু টাইপ করো তো, তোমাদেরকে 10 সেকেন্ড সময় দিলাম। 1 2 3 4, তোমরা একটু টাইপ করো কি কি বলো তো। একটা হচ্ছে আমাদের রিলেশনাল ডেটাবেস, আর একটা হচ্ছে, দেখি কে বলে, আমি যে বললাম আমাকে দেখেই নাই, আহমেদ মনির সরকার, এই যে দেখলাম এখন। পাশের বাসার ঝগড়া দেখতে গিয়ে ক্লাস শেষ। কিসে ক্লাস শেষ? ক্লাস তো শেষ হয় না। কারো মনে নাই? কারো মনে নাই? আমি তো একটু বলেছি, এই যে ভেরি গুড, রমজান আলী আগের বলছে রিলেশনাল ডেটাবেস, আর একটা হচ্ছে নো সিকিউএল বা নো এসকিউএল, ঠিক আছে? এটা লেখাটা হচ্ছে এরকম, এসকিউএল, নো এসকিউএল, বাট এটাকে অনেকে পড়ে সিকিউএল, নো সিকিউএল, ঠিক আছে? উচ্চারণটা অনেক সময় এরকম হয়। ওকে,
ডেটাবেজের টেবিলগুলোর মধ্যে কয় ধরনের রিলেশন হতে পারে, এটা তোমরা আর ভুলবার, আমি খুব ভালো করে জানি। এটা হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশন, একটা হচ্ছে ওয়ান টু মেনি রিলেশন, একটা হচ্ছে মেনি টু মেনি রিলেশন। ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু মেনি। অনেকে এখন অ্যান্সার দিচ্ছে, ইসরাত জাহান মিম রিলেশনাল এবং নো এসকিউএল। ওকে, নো এসকিউএল রিলেশনাল আব্দুল করিম বলতেছে, শিবলি বলতেছে, সাইফুল ইসলাম ইমান বলতেছে, আর অনেকে বলতেছে। ওকে, একজন রিলেশনাল বলতে 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 গিয়ে সে আহমেদ মনে সে রিলেশনশিপ বলে ফেলছে। ঠিক আছে ভাই, পড়ালেখা মনোযোগ দাও। হ্যাঁ, ওইগুলো মাথায় গুললে এই পড়ার মধ্যে এগুলো গোলা ফেলবা। তাসনিম নিবা বলতেছে রিলেশনাল নো এসকিউএল। ওকে, ভেরি গুড। তাহলে 3 এর आंसर হচ্ছে 3, যে ডেটাবেজের টেবিলগুলোর মধ্যে কয় ধরনের রিলেশন হতে পারে? 3 ধরনের, ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি এবং মেনি টু মেনি। মূল ডেটাকে অন্য ফরম্যাটে পরিবর্তনের পদ্ধতি কোনটি, এটা আমরা এখন একটু আলোচনা করব এই ব্যাপারে, যে মূল ডেটাকে অন্য ফরম্যাটে পরিবর্তনের পদ্ধতিটাকে আসলে কি বলা হয়। দেখো, ডেটাবেজের ডেটাগুলো তো আমি রাখবো, ঠিক আছে, ডেটাবেজের ডেটাগুলো তো অবশ্যই আমি রাখবো, ঠিক আছে, ভালো কথা, ডেটাবেজের ডেটা আমি রাখবো। এর পরবর্তীতে এই ডেটাগুলোর কিন্তু সংরক্ষণ বা এটাকে সিকিউরিটি প্রদান করাও কিন্তু ডেটাবেজ ম্যানেজমেন্টের একটা দায়িত্ব, মানে ডেটাবেজ ম্যানেজমেন্টের মধ্যে পড়ে। আমি তোমার ইনফরমেশনগুলো, মনে করো ফেসবুকে তুমি তোমার আইডি পাসওয়ার্ড, সব আইডি পাসওয়ার্ড টাসওয়ার্ড দিয়ে হচ্ছে তোমার অ্যাকাউন্ট খুলছো। এখন অবশ্যই ফেসবুকের ডেটাবেজে তোমার ইমেল আইডি, তোমার পাসওয়ার্ডটা আছে, তো এটা কি তাদের ডেটাবেজে আছে। এখন এই ডেটাবেজের সিকিউরিটিও কিন্তু তাদের দিতে হবে, না হলে যে কেউ চাইলে হ্যাকিং ম্যাকিং এর মাধ্যমে তোমার ইনফরমেশনগুলো নিয়ে নিতে পারবে। সো এখন এই ডেটাগুলোকে কিভাবে সে সংরক্ষিত রাখবে, কিভাবে সিকিউর রাখবে, এই জন্য অনেক পদ্ধতি আছে, সে যে কোনো পদ্ধতি অ্যাপ্লাই করতে পারে। তো তার মধ্যে একটা পদ্ধতি হচ্ছে এই যে ডেটার ফরম্যাট গুলো চেঞ্জ করে ফেলা। মনে করো ডেটার ফরম্যাট চেঞ্জ করে ফেলা মানে কি, তোমরা দেখবা এখানে যদি আমরা যদি একটু বলি যে একটা জিনিস, এখানে তো পেন তো অ্যাভেলেবেল না। ওকে, আমি যদি তোমাদেরকে একটু বলি, মনে করো তুমি একটা জিনিস লিখলা যে হচ্ছে হ্যালো, ঠিক আছে, HELLO, হ্যালো নামে একটা ডেটা তোমার কাছে আছে, তোমার ডেটাতে আছে, বাট তুমি হ্যালো দিয়েই এটা সেভ করে রাখবা না, তুমি এটার ফরম্যাট চেঞ্জ করে ফেলবা। ফরম্যাট চেঞ্জ করে ফেলা মানে কি, মনে করো তুমি যেই ওয়ার্ডগুলো আছে তুমি তার পরবর্তী বা তার আগের বা দুইটা পরের বর্ণটা লিখবা। মনে করো তুমি চাচ্ছ তোমার ডেটাবেজে যতগুলো ইনফরমেশন আছে সবার পরের বর্ণ দিয়ে লেখা থাকবে, আসলে ওইটার লেখা থাকবে না, পরের বর্ণ দিয়ে। যেমন ABCDFGH এর পর এইচ এর পরের বর্ণটা কি, আই, তার মানে এইচ এর জায়গায় আই থাকবে। ই এর পরের বর্ণটা কি, এফ, তাহলে এখানে থাকবে এফ। এল এর পরের বর্ণটা কি, এম, এল এর পরের বর্ণ কি, এম। ও এর পরের বর্ণ কি, পি। তার মানে কি, এখানে আমরা বুঝতে পেরেছি, দেখো তুমি হেলো নামে কোনো একটা জিনিস ডেটাবেজে রাখছো, কিন্তু আসলে হেলো নাম দিয়ে সেটা থাকবে না, সেটা IFMMP দিয়ে লেখা থাকবে। সেটা কি, IFMMP দিয়ে লেখা থাকবে, IFMMP দিয়ে সেখানে হচ্ছে সেভ করা থাকবে।
ওকে, আমি আছি, কোথাও যাই নাই, একটা ইম্পর্টেন্ট কল আসছিল। দেখো খেয়াল করো, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে হ্যালো লেখাটা কি হয়ে গেছে IFMMP। তার মানে তোমার ডেটাবেজের মধ্যে এটা থাকবে। কেউ যদি তোমার ডেটাবেজের ডেটা নিতেও চায়, সে লেখা দেখবে IFMMP, সে বুঝতে পারবে না এখানে আসলে কি। এখন কথা হচ্ছে, আমি যদি IMPP দিয়ে সেভ করি, পরবর্তীতে যখন আমার ডেটা দরকার, ডেটাবেস বুঝবে কিভাবে? ডেটাবেস বুঝবে, কারণ ডেটাবেস তো জানে সে কিভাবে এটাকে ফরম্যাট চেঞ্জ করছে। ডেটাবেস জানে কি পরবর্তী বর্ণ দিয়ে শব্দ চেঞ্জ করছে, তো পরবর্তী যখন এটা আবার ব্যবহার করার প্রয়োজন পড়বে, তখন সে আগের শব্দ দিয়ে চেঞ্জ করে তোমাকে দেখাবে, চেঞ্জ করে সেটা প্রিভিউ করবে। সো এই যে ফরম্যাটটা পরিবর্তন, এটাকে কি বলা হয়? তো এটাই আমাদের কাছে এখানে জানতে চাইছে, যে হচ্ছে মূল ডেটার অন্য ফরম্যাটে পরিবর্তন, এই পদ্ধতিটিকে বলা হয় এনক্রিপশন। কি বলা হয়? এনক্রিপশন। এটাকে কি বলবো আমরা? এটাকে আমরা বলবো এনক্রিপশন। তাহলে আমরা এটা বুঝতে পেরেছি, মূল ডেটাকে অন্য ফরম্যাটে পরিবর্তনের পদ্ধতি কি? এনক্রিপশন। এর পরবর্তীতে আসো, এসকিউএল এর পূর্ণরূপ কি? এসকিউএল এর পূর্ণরূপ হচ্ছে স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ বানানগুলো ভালো করে দেখে রাখো, কারণ এই আমাদের হচ্ছে পূর্ণরূপগুলা, অপশনগুলো এমন থাকে যে মনে হচ্ছে যে সবগুলাই অ্যান্সার, তো সেই জন্য তোমাকে ভালো করে বানান সহ দেখতে হবে, ঠিক আছে? স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, 5 এর অ্যান্সার কি হবে? 5 এর অ্যান্সার হবে এ। এর পরবর্তীতে দেখো যে ডেটাবেজের ভিত্তি কোনটি? ডেটাবেজের ভিত্তিটা আসলে কি? ডেটাবেজের ভিত্তিটা হচ্ছে ফিল্ড। প্রত্যেকটা আমাদের ঘরগুলোকে বলা হয় ফিল্ড। ব্যক্তির নাম কোন ধরনের ডেটা টাইপ? ওই যে ডেটা টাইপ আমরা দেখছিলাম কি, টেক্সট টাইপের ডেটা টাইপ, নাম্বার টাইপের ডেটা টাইপ, তারপরে হচ্ছে আমরা ডেট টাইপের ডেটা টাইপ দেখছি। এখন তোমাকে বলতেছে কোন একজন ব্যক্তির নাম কোন ধরনের ডেটা, বলো তো কোন ধরনের ডেটা হতে পারে এটা? টেক্সট। সবাই বলতেছে 6 আছে, এখনো 7 আসে না। 7 এ বলতেছে, শূন্য চিরকুট বলতেছে 7 এ। ওকে, টেক্সট। ইয়েস, সুমি বলতেছে 7 এ। ইয়েস, ইউ আর রাইট। এটার অ্যান্সার হচ্ছে কি? টেক্সট। অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে টেক্সট। ব্যক্তির নাম কোন ধরনের ডেটা? টেক্সট টাইপের ডেটা। এরপর দেখো বলা আছে শর্ত সাপেক্ষে ডেটা অনুসন্ধান করাকে কি বলা হয়? শর্ত সাপেক্ষে ডেটা অনুসন্ধান করাকে কি বলা হয়? কোন একটা শর্ত সাপেক্ষ ডেটা অনুসন্ধানকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে কুয়েরি। অর্থাৎ কোন একটা শর্ত দিয়ে আমরা ডেটাকে খোঁজা, এটাকে বলা হয় কুয়েরি। এরপর আছে কোনটি ডেটাবেজের সবচেয়ে বড় ডেটা টাইপ? মানে অনেক বেশি মেমোরি নেয় কোনটি? টেক্সট। এখানে নর্মালি মানুষের নাম টাম ব্যবহার করতে হয়। নাম্বারের মধ্যে আমরা নাম্বার ব্যবহার করে থাকি। কারেন্সির মধ্যে আমরা কি থাকে? কারেন্সির মধ্যে বিভিন্ন টাকা পয়সার হিসাব নিকাশ, ডলার, রুপি, এগুলো যখন আমরা লিখি তখন কারেন্সি। মেমো কি? কোনো এক মেমো বলতে কোনো একটা ডিটেইল ইনফরমেশন বোঝানো হয় এখানে। তার মানে মেমোটা হচ্ছে আমাদের কি? মেমোটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ডেটা টাইপ। এরপরে বলো ডেটাবেজের প্রাণ কি? আচ্ছা, এটা অনেকে হয়তো বা পারবা, অনেকে হয়তো বা পারবা না, অনেকে কমন সেন্স দিয়ে বলো। বলো তো এখানে কি হবে? ডেটাবেজের প্রাণ কি? এটা কি হতে পারে? আছে টেবিল, রেকর্ড, ফাইল, ফিল্ড। দশের অনেকে এই বলতেছে টেবিল টেবিল টেবিল, অনেকে 10-এর ডি বলতো ফিল্ড। ওকে, সানি সরকার, মুনিয়া জান্নাত টেবিল বলতেছে, বেশিরভাগ টেবিল বলতেছে, 2-1 জন ফিল্ড বলছে। বি কেউ বলবা না, রেকর্ড কেউ বলবা না, মুসা আবদুল্লাহ, পরমারানি অনেকে বলছে, আহমেদ মনির এ এ এ, ফাতিহা ইসলাম বলতেছে এ, সাইফ আক্তার টেবিল, সন্ধ্যা আক্তার মিম, ফিল্ড, অন্তরা ইসলাম। ওকে ওকে, টেবিল টেবিল টেবিল। আচ্ছা, ঠিক আছে। সবাই দেখি বা ভালোই, সবাই অনেকে জেনে বলছে, অনেকে একটু গেস করে বলছে, তবে সবার অ্যান্সারই ঠিক হয়েছে মোটামুটি। অ্যান্সার হচ্ছে কি? টেবিল। ডেটাবেজের প্রাণ হচ্ছে আসলে টেবিল, ঠিক আছে?
এটা কেন প্রাণ এতক্ষণ বুঝতেই পারছো, ডেটাবেস বুঝতে গিয়ে শুধু টেবিলে দেখছি এতক্ষণ, তার মানে এটা অবশ্যই প্রাণ। নিচের কোনটি ডেটাবেস প্রোগ্রাম? ডেটাবেস প্রোগ্রাম কোনটি? ডেটাবেস প্রোগ্রাম হচ্ছে ওরাকল, এটা আমরা একটু আগে দেখেছিলাম, আমাদের পাঠ্য বইয়ের মধ্যে ছিল ওরাকল। এরপরে হচ্ছে বিপুল পরিমাণ তথ্য থেকে সহজে তথ্য খুঁজে বের করা হয় কিসের মাধ্যমে? ডেটাবেস সফটওয়্যার, স্প্রেডশিট সফটওয়্যার, প্রেজেন্টেশন সফটওয়্যার, ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, অবশ্যই ডেটাবেস সফটওয়্যার। কারণ একটা ডেটাবেসের মধ্যে অনেক ডেটা আছে। যেমন ফেসবুকের মধ্যে তুমি বুঝতে পারছো তাদের এই ফেসবুকের ডেটাবেসে কত ডেটা, হিসাব আছে অনেক ডেটা। এখন এত ডেটার মধ্যে তুমি যখন আইডি পাসওয়ার্ড দাও, মানে তোমার ইমেল আইডি আর পাসওয়ার্ড দিয়ে যখন লগ ইন করো, সে কিন্তু এত মিলিয়ন মিলিয়ন ডেটা থেকে তোমার ডেটাটা খুঁজে সে বের করে ফেলে। ঠিক আছে? তো এইরকম যে বিপুল পরিমাণ তথ্য থেকে সহজে তথ্য, নির্দিষ্ট একটা তথ্য খুঁজে বের করা হয় কিসের মাধ্যমে? ডেটাবেস সফটওয়্যারের মাধ্যমে। এরপরে দেখো কোন ফিল্ডটি প্রাইমারি কি হতে পারে? এখানে কোন ফিল্ডটি প্রাইমারি কি হতে পারে? নেম, অ্যাড্রেস, ফি, মোবাইল নাম। প্রাইমারি কি হতে পারে এইখানের মধ্যে? কোন ফিল্ডটা প্রাইমারি কি হতে পারে বলো তো? কোন ফিল্ডটি প্রাইমারি কি হতে পারে? ওকে সবাই, সাবিকুন্নার উষা বলতেছে 13D, মিম বলতেছে 13D, মুনিয়া জান্নাত বলতেছে 13D, ফারিয়া আক্তার বলতেছে 13A। আচ্ছা আর কেউ? ভিত্তি, আচ্ছা কেমন বলতে পারি ডেটাবেসের ভিত্তি? তাহলে দেখো ভিত্তি জিনিসটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম অংশ বোঝানো হয়, তখন ফিল্ড হয়। ওকে, তাহলে আমরা যদি এখানে খেয়াল করি যে সবাই বলতেছে মোবাইল নং, ইয়েস মোবাইল নাম্বার, কারণ মোবাইল নাম্বার কারো একাধিক হতে পারে না, ঠিক আছে না? কিন্তু নেম একটা নাম অনেকজনের হতে পারে, অ্যাড্রেস একটা অ্যাড্রেস অনেকজনের হতে পারে, ফি কোনো একটা ফিস, যেমন তোমাদের কোর্সের ফি সবারই সেম ছিল, তাই না? যে কোর্সের ফি সবার জন্য সেম ছিল, তার মানে ফি তো আরো বেশি আগে বেশি ম্যাচ হয়ে যেতে পারে, কিন্তু মোবাইল নাম কখনো ম্যাচ হবে না। মোবাইল নাম একজনকেই বুঝে, একজনেরই হয়, একটা মোবাইল নাম একজনেরই হয়। তার মানে মোবাইল নামটা হচ্ছে আমাদের কি হতে পারে? প্রাইমারি কি হতে পারে। তো আমাদের এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে যে আলোচনা সেটা আমাদের এখানে শেষ। তোমরা এখন বলো তোমাদের কোন অধ্যায়, সবাই যেহেতু 2 অধ্যায় বলছে, আমি 2 অধ্যায় নিয়ে একটা ব্রিফ দেওয়ার চেষ্টা করি। 2 অধ্যায় কি কি জিনিসগুলো একটু ভালো করে পড়বা। দেখো 2 অধ্যায়ের মধ্যে তোমাদের যেটা পড়তে হবে ভালো করে, প্রথমে আমরা যদি দেখি 2 অধ্যায়ের মধ্যে টপিকগুলো কি কি আছে, ঠিক আছে? প্রথমে হচ্ছে ডেটা কমিউনিকেশন জিনিসটা আসলে কি, ডেটা কমিউনিকেশন কিভাবে হয়, ডেটা কমিউনিকেশনের প্রধান উপাদানগুলো কি কি, 5টা উপাদান ছিল সেগুলো আমরা দেখেছিলাম, যে উৎস, প্রেরক, তারপর হচ্ছে মাধ্যম, তারপর হচ্ছে প্রাপক, তারপর গন্তব্য, ওই 5টা উপাদান। তার পরবর্তীতে আমাদের এই ডেটা কমিউনিকেশনের পরে 2 নম্বরে আমরা দেখতে হবে যে ডেটা কমিউনিকেশনের আমাদের যে ধাপগুলো ইয়েগুলো আছে, প্রকারভেদগুলো আছে, সেগুলো আমরা দেখতে আগে, তার আগে দেখতে হবে আমাদের ব্যান্ডউইথ, এই যে ব্যান্ডউইথ আছে, ঠিক আছে? ব্যান্ডউইথগুলো আমাদের দেখতে হবে। তারপরে হচ্ছে ব্যান্ডউইথ জিনিসটা কি সেটা আমরা দেখতে পাই। এরপরে ব্যান্ডউইথের ভিত্তিতে আবার ব্যান্ডউইথ অর্থাৎ ডেটা গতির উপর ভিত্তি করে এটাকে আবার 3 ভাগে ভাগ করা যায়, ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। সেগুলো আমরা জানতে হবে। ন্যারো ব্যান্ডের গতি কত থেকে কত, 300 বিপিএস পর্যন্ত হতে পারে। তারপরে হচ্ছে ভয়েস ব্যান্ডের গতি কত হয়, 9600 বিপিএস পর্যন্ত হতে পারে। ব্রডব্যান্ডের গতি 1 এমবিপিএস থেকে শুরু হয় ব্রডব্যান্ডের গতিটা। তারপরে 3 নম্বরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে 3 নম্বর আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে ডেটা যে আমরা পাঠাই, কিভাবে ডেটা ট্রান্সমিশনের পদ্ধতিগুলো, ঠিক আছে? বিটের বিন্যাসের উপর ডিপেন্ড করে যে পদ্ধতিগুলো আছে, ঠিক আছে? অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস, সেগুলো আমাদের ভালো করে জানতে হবে। অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস, এই অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, তারপরে হচ্ছে আইসোক্রোনাস, এগুলো সম্পর্কে আমাদের ভালো করে জানতে হবে। এগুলো কিভাবে আসলে প্রেরণ করা হয়। অ্যাসিনক্রোনাস এক ক্যারেক্টার করে হচ্ছে আমাদের ডেটা ট্রান্সমিট করে। আর সিনক্রোনাস হচ্ছে কি একটা প্যাকেট যেখানে 80 থেকে 132টা ক্যারেক্টার থাকতে পারে। আইসোক্রোনাস সেও এক প্যাকেট আকারে ট্রান্সমিশন করে এবং এটা ডেটা ট্রান্সমিশন ডিলে একদম শূন্যের কাছাকাছি নিয়ে আসা হয়। আজকে আইসিটির লাস্ট ক্লাস, ইয়েস আজকে আইসিটির লাস্ট ক্লাস। এরপর 4 নম্বর আমরা ডেটা ট্রান্সমিশন মোড সম্পর্কে একটু দেখবো। ডেটা ট্রান্সমিশন মোড, ডেটা ট্রান্সমিশন মোডটা কি? ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে এই যে ডেটা গতি প্রবাহের উপর ভিত্তি করে, ডেটা প্রবাহের উপর ভিত্তি করে আমাদের এই যে এটাকে কি বলা হয়, ডেটা প্রবাহের উপর ভিত্তি করে আমাদের এই ডেটা ট্রান্সমিশন মোডকে 3 ভাগে ভাগ করা হয়।
এটা থেকে বিগত বছর প্রশ্ন আসছিল। সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্সের উদাহরণ বুঝতে হবে, কনসেপ্টটা আমি ভালো করে ক্লিয়ার করে দিয়েছি, এটা মাথায় থাকলে যে কোনো এক্সাম্পল তুমি বলতে পারো। যেমন তুমি জানো হয়তো, আমি তোমাকে মনে করো এমসিকিউ পড়াই নাই, তোমাকে আমি জাস্ট বলছি যে সিমপ্লেক্সটা কি। সিমপ্লেক্সটা হচ্ছে একমুখী তোমার হচ্ছে একমুখী প্রবাহ, অর্থাৎ একটা সেন্ডার শুধু সেন্ড করবে, আরেকজন শুধু রিসিভ করবে, ঠিক আছে। একই সময় দুই দিক থেকে আসা যাওয়া করতে পারে না, বা দুই দিক থেকেই আসা যাওয়া করতে পারে না, শুধু একদিক থেকেই যাবে, সেটা হচ্ছে সিমপ্লেক্স। কিন্তু জিএসটি পরীক্ষা গত বছর আসছে যে কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিটা কি, মোডটা কি, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, ট্রিপ্লেক্স, এই প্রশ্নটা আসছে। তাহলে কি হবে? অবশ্যই সিমপ্লেক্স, কারণ কম্পিউটার থেকে প্রিন্টারে তো যায়, প্রিন্টার থেকে কিছু তো কম্পিউটারে আসে না। প্রিন্টার মানে কি, যে ওই কাগজ টাগজ প্রিন্ট করে, পিডিএফ গুলো প্রিন্ট করে, সেটা হচ্ছে প্রিন্টার। তো প্রিন্টার তো শুধু প্রিন্ট করে, কম্পিউটার থেকে শুধু ইনফরমেশন যায়, তুমি এটা প্রিন্ট করো, কম্পিউটার থেকে ডেটা প্রিন্টারের কাছে যায়, প্রিন্টার প্রিন্ট করে। কিন্তু প্রিন্টার থেকে কিছু কম্পিউটারে আসে না, প্রিন্টার কোনো ইনফরমেশন কম্পিউটারকে পাঠায়। তো তার মানে হচ্ছে কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা যাওয়ার যে ট্রান্সমিশন মোডটা, সেটা হচ্ছে আমাদের কি, সিমপ্লেক্স। তো দেখো তুমি বেসিকটা ভালো করে, কনসেপ্টটা ক্লিয়ার হলে তোমাকে এখন যে এক্সাম্পলে দেওয়া হোক না কেন, তুমি কিন্তু পারবা অ্যান্সার করতে। সো এটার ট্রান্সমিশন মোড শিখবা। তারপরে আবার আছে যে প্রাপকের সংখ্যার উপর ভিত্তি করে যে আমাদের আছে ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট। সেটা আমরা জানবো, একজনকে যদি দিতে হয় সেটা ইউনিকাস্ট, একটা গ্রুপ অফ পিপলকে যদি আমরা সেন্ড করি তাহলে সেটা হবে মাল্টিকাস্ট, যদি সবার ওই নেটওয়ার্কে সবার কাছে আমরা সেন্ড করি তাহলে সেটা হবে কি, সেটা হবে ব্রডকাস্ট। ঠিক আছে, আজকে ক্লাস দিয়ে 6 নাম্বার ক্লাস চলতেছে তানিয়া। আচ্ছা, এরপরে আসো 5 নং প্রশ্নটা যদি আমরা খেয়াল করি, 5 নং আমরা যেটা পড়তে হবে সেটা যদি আমরা দেখি, তোমাদেরকে মোবাইল কমিউনিকেশন, এটা আমি অত ইয়ে করে পড়ে না, বাট বইয়ের মধ্যে আছে, বই থেকে মোবাইল কমিউনিকেশন পড়বা। যে প্রত্যেক প্রজন্মে, এখানে প্রজন্মে বলা আছে, প্রথম প্রজন্মের মোবাইল, দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম, চতুর্থ প্রজন্মের মোবাইল। প্রত্যেক প্রজন্মের মোবাইলে নতুন কি জিনিস যুক্ত হয়েছে। মনে করো ভিডিও কল সিস্টেমটা বা ভিডিও ট্রান্সমিশন সিস্টেমটা কোন প্রজন্মের মোবাইলে তোমার হচ্ছে কি হয়েছে, আবিষ্কার হয়েছে, বা কোন প্রজন্মের মোবাইল থেকে সেটা উদ্ভব হয়েছে, সেটা তোমার জানতে হবে। অর্থাৎ প্রত্যেক প্রজন্মে নতুন কি অ্যাড হয়েছে, এই জিনিসটা তুমি ভালো করে জানবা। ঠিক আছে, অর্থাৎ প্রত্যেক প্রজন্মের নতুন কি অ্যাড হয়েছে সেটা জানলেই এই তোমার হচ্ছে মোবাইল জেনারেশন, এই মোবাইল জেনারেশনটা তোমার হয়ে যাবে। এরপর 6 নম্বরে মোবাইল নেটওয়ার্কিংটা তুমি একটু ভালো করে দেখবা। মোবাইল নেটওয়ার্কিংটা কি, মোবাইল নেটওয়ার্ক, আচ্ছা এর মধ্যে আরেকটা ছিল, এটা পরে বলতেছি। মোবাইল নেটওয়ার্কিংটা কি, ওই যে ভৌগোলিক বিস্তৃতির উপর ভিত্তি করে, তারপরে হচ্ছে প্রায়োরিটির উপর ভিত্তি করে আছে, ভৌগোলিক বিস্তৃতির উপর ভিত্তি করে, এটা ইম্পর্টেন্ট বেশি। যে একটা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, তার পরবর্তীতে হচ্ছে তোমার মেট্রোপলিটন, তারপর হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এই যে নেটওয়ার্কগুলো আছে, এগুলো বেসিক জিনিসটা তোমার জানতে হবে। লোকাল এরিয়া নেটওয়ার্কটা কি, পার্সোনাল নেটওয়ার্কটা কি, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক কতটুক জায়গা নিয়ে হয়, 10 থেকে 12 মিটার জায়গা নিয়ে হয়, বা 8 থেকে 10 মিটার জায়গা নিয়ে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক হয়। লোকাল এরিয়া কতটুক জায়গা নিয়ে হয়, বাকি নেটওয়ার্কগুলো কতটুক বিস্তৃতি নিয়ে হয়, এগুলো হচ্ছে তোমার জানতে হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে আসো মোবাইল নেটওয়ার্কের পরে তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে 7 নম্বরে যেটা, সেটা হচ্ছে টপোলজি। ঠিক আছে, টপোলজিটা তোমার জানতে হবে। টপোলজিটা ভালো করে জানতে হবে যে আমাদের বিভিন্ন প্রকার টপোলজি আছে, বাস টপোলজি, স্টার টপোলজি, মেশ টপোলজি, রিং টপোলজি, হাইব্রিড টপোলজি, ট্রি টপোলজি। এই টপোলজিগুলো সম্পর্কে জানতে হবে। টপোলজিটা আসলে তোমার প্রত্যেকটা টপোলজির চিত্রগুলো তোমার পাঠ্য বইয়ে দেওয়া আছে, চিত্রগুলো দেখলে তুমি বুঝছো, চিত্রটা দেখবা, এই টপোলজিটার বৈশিষ্ট্যগুলো পড়বা, অর্থাৎ এটা সুবিধাগুলো কি, অসুবিধা কি, সুবিধা কি, অসুবিধা কি, এগুলো একটু পড়বা। তারপরে মেশ টপোলজিতে কয়টা করে তার লাগে, এই জিনিসটা পড়বা। যে যদি 10টা নোড হয়, মানে 10টা কম্পিউটার যদি হয়, তাহলে এখানে তার লাগবে কয়টা, এটা সূত্র আছে, সূত্র আমি তোমাকে বলি, n/(1/2)। ওই সূত্রগুলো হচ্ছে ভালো করে তোমাকে দেখতে হবে, সূত্রগুলো তোমাকে ভালো করে দেখতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার টপোলজির ক্ষেত্রে এটা পড়বা। আরেকটা জিনিস আমি এখানে মিস করে গেছি, সেটা হচ্ছে আরেকটা জিনিস তোমাকে অবশ্যই পড়তে হবে, সেটা হচ্ছে মিডিয়াম, মানে হচ্ছে মাধ্যমটা। ঠিক আছে, মিডিয়ামটা, মাধ্যমটা তোমাকে পড়তে হবে। যে কি মানে কি মাধ্যমে, একটা হচ্ছে আমাদের তার মাধ্যম, আর একটা হচ্ছে তারবিহীন মাধ্যম। তার মাধ্যমের মধ্যে আছে কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, আর একটা হচ্ছে কি ফাইবার অপটিক কেবল। তো এই প্রত্যেকটা কেবলের তোমার বৈশিষ্ট্যগুলো জানতে হবে। যে টুইস্টেড পেয়ার কেবল দেখতে কেমন, ওটা হচ্ছে জোড়ায় জোড়ায় থাকে, 4 জোড়া থাকে, প্রতি জোড়ায় একটা কমন কালার তার থাকে। এই কেবলটা কতটুক ডেটা ট্রান্সমিট করতে পারে, কত দূরত্ব পর্যন্ত। তার পরবর্তীতে তুমি কোএক্সিয়াল কেবলের ক্ষেত্রে দেখবা ওইটা কতটুক দূরত্বে ডেটা ট্রান্সমিশন করতে পারে, 100 মিটার, 200 মিটার, বা কত কি পরিমাণ ডেটা ট্রান্সমিট করতে পারে, এগুলো তোমার জানতে হবে। এবং তোমাকে এটা জানতে হবে যে হচ্ছে
নর্মালি এটা কোথায় কোথায় ব্যবহার হয়। এরপরে আছে ফাইবার অপটিক কেবল, এটা গুরুত্বপূর্ণ অনেক। এই 3টা কেবলের মধ্যে ওইটার বৈশিষ্ট্যগুলো একটু ভালো করে পড়বা। এটা হচ্ছে আলোর মাধ্যমে, এটা বৈশিষ্ট্যের মধ্যে প্রধান বৈশিষ্ট্য আলোর গতিতে ডেটা ট্রান্সমিট হয়। তারপরে এটা অনেক দূরত্ব পর্যন্ত, কত দূরত্ব পর্যন্ত এটা ডেটা ট্রান্সমিট করতে পারে, এবং কত বড় ফাইল সে হচ্ছে সর্বোচ্চ ডেটা ট্রান্সমিট করতে পারে, কত বড় ডেটা সে ট্রান্সমিট করতে পারে, এটা হচ্ছে তোমার জানতে হবে। তো এই দ্বিতীয় অধ্যায়ের ক্ষেত্রে এই জিনিসগুলো খুব ভালো করে তোমাকে পড়তে হবে, ঠিক আছে। তাছাড়া আরো কিছু আছে খুচরা খাচরা টপিক, যেমন ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং সম্পর্কে তুমি চাইলে জেনে নিতে পারো, ক্লাউড কম্পিউটিংটা একটু ভালো করে দেখে নিতে পারো। এটা হচ্ছে তোমার দ্বিতীয় অধ্যায়, ঠিক আছে। ওকে, এরপরে আসো দ্বিতীয় অধ্যায় শেষ। দ্বিতীয় অধ্যায়ের পরে ভাই সব অধ্যায় রিভিশন দেওয়ার জন্য একটা ম্যারাথন ক্লাস নেওয়া, আচ্ছা সেটা দেখা যাক পরে নেওয়া যায় কিনা। এবার আসো আমরা এতটুকু বুঝলাম। এবার আসো দ্বিতীয় অধ্যায় গেল, দ্বিতীয় অধ্যায় কিভাবে প্রিপারেশন নিলাম। এবার আসো প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় সম্পর্কে, প্রথম অধ্যায়ের জন্য একটা ডেডিকেটেড ক্লাস আছে, ওই ক্লাসটা দেখলে তোমার ডিটেল, মানে যদি তুমি চাও যে না প্রথম অধ্যায় আমি ভালো করে পড়তে চাই, তাহলে তুমি প্রথম অধ্যায়ের ওই ক্লাসটা শুধু দেখে নাও। আমাদের প্রথম অধ্যায়ের যে ক্লাসটা আছে, প্রথম ক্লাসটায় প্রথম অধ্যায় ছিল সম্ভবত, প্রথম ক্লাসটা তুমি দেখে নাও, তাহলে ডিটেল জেনে যাবে। তারপর আমি তোমাকে বলে রাখি, প্রথম অধ্যায়ের যে টপিকগুলো আছে এগুলোর বেসিকটা তোমার ভালো করে জানতে হবে। বেসিক বলতে কি, ওই মনে করো যে আমি তোমাকে বললাম যে বলো তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে একটা প্রশ্ন করলাম, তুমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কাহিনীটা কি, কোন জিনিসটাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হয়, এটা যদি তুমি বুঝো তাহলে দেখবা প্রথম অধ্যায়ের ম্যাক্সিমাম প্রশ্নই তুমি অ্যান্সার করতে পারবা, ঠিক আছে। তো এই জন্য প্রথম অধ্যায়ের কনসেপ্টগুলো বুঝতে হবে। প্রথম অধ্যায়ের কনসেপ্ট পারলে অ্যান্সার দেওয়া যায় ইজিলি। তো এই জন্য কনসেপ্ট কোথায় পাবো, তোমাদের প্রথম ক্লাস আমি প্রত্যেকটা টপিকে ডিটেইল কনসেপ্ট বলে দিয়েছি, ডিটেইল ভাবে তোমাকে বোঝানোর চেষ্টা করছি কনসেপ্টগুলো কি। সেই কনসেপ্টগুলো পড়ো, তাইলে দেখবে এমসিকিউ তুমি সমাধান করতে পারবা, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম অধ্যায়ের জন্য। দ্বিতীয় অধ্যায় তো বললাম, তৃতীয় অধ্যায়ে আসো। তৃতীয় অধ্যায় নিয়ে অনেক প্রশ্ন। তৃতীয় অধ্যায়ের মধ্যে আমাদের তো আছে, এটাকে কি বলা হয়, সংখ্যা পদ্ধতি। প্রথম সংখ্যা পদ্ধতি নিয়ে আমি বলি যে সংখ্যা পদ্ধতি কাকে বলে। সংখ্যা পদ্ধতি প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে পজিশনাল, একটা হচ্ছে নন পজিশনাল। সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি জিনিসটা কি, বেস বা ভিত্তি জিনিসটা হচ্ছে আমাদের কি সংখ্যা পদ্ধতি, এগুলো তুমি নোট করে রাখতে পারো। সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি জিনিসটা কি, মৌলিক অঙ্ক যতগুলো সেটাই হচ্ছে তার বেস বা ভিত্তি। বেস বা ভিত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি কয় প্রকার, 4 প্রকার, অক্টাল, হেক্সাডেসিমেল, বাইনারি এবং ডেসিমেল। তার পরবর্তীতে হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে একটা অঙ্কের মান বের করতে কয়টি তথ্যের প্রয়োজন হয়, 3টি, তার নিজস্ব মান, তার স্থানীয় মান, তার বেস বা ভিত্তি। তার পরবর্তীতে তুমি জানতে পারো যে হচ্ছে সংখ্যা পদ্ধতির আমাদের সংখ্যা পদ্ধতি এতটুকু জিনিস জানবা। তারপর হচ্ছে ওই যে কনভার্সন গুলো তোমার জানতে হবে না, যে হইতেছে যে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর, এটা না দেওয়ার চান্সই সবচেয়ে বেশি। তোমার যদি আগের জানা থাকে ভালো করে, আগে যদি তোমার মনে হয় জেনে থাকো, তাহলে একবার জাস্ট দেখে নাও, তোমার 5-10 মিনিটে দেখা হয়ে যাবে। তো ওটা তুমি কনভার্সন চাইলে দেখতে পারো, না দেখলে সমস্যা নাই কনভার্সনটা। ওকে, তার পরবর্তীতে হচ্ছে সংখ্যা পদ্ধতিতে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে কোড। কোডটা তোমার একটু ভালো করে দেখতে হবে, ঠিক আছে। আমাদের ওই কোডটা তোমার ভালো করে বুঝতে হবে, যে সংখ্যা পদ্ধতির যে কোডটা আছে, কোডটা কি, কোডটা হচ্ছে ওই যে বিভিন্ন চিহ্ন বর্ণ এগুলো প্রকাশ করার জন্য আমরা যেটা ব্যবহার করে থাকি। যেমন আমাদের আছে কি, আমাদের এটাকে কি বলা হয়, ASCII, BCD, EBCD, IC, ইউনিকোড, এগুলো প্রত্যেকটার আবিষ্কার হয়েছে কিভাবে এবং এরা কি কাজে ব্যবহার করা হয়, এদের পূর্ণ রূপগুলো জানতে হবে, এরা কয় বিটের এবং কয়টি অদ্বিতীয় চিহ্ন প্রকাশ করা যায়। যেমন হচ্ছে বিসিডি কোড 4 বিটের, তারপরে হচ্ছে তারপরে হচ্ছে আমাদের হচ্ছে ইবিসিডি আইসি কোড 8 বিটের, তারপরে ASCII কোড হচ্ছে 8 বিটের। তোমাকে যদি নর্মালি বলে ASCII কোড কয় বিটের, তাহলে 8 বিটের। যদি ASCII দুইটা ভার্সন আছে, 7 বিটের আর 8 বিটের, যদি শুধু ASCII বলে তাহলে তুমি বলে দিবে 8 বিটের। তার পরবর্তীতে তোমাকে বলবে ইউনিকোড কয় বিটের, 16 বিটের। তো যদি বলা হয় এই কোড কয়টি অদ্বিতীয় চিহ্ন প্রকাশ করা যায়, 2 টু দি পাওয়ার ওই কোডের বিট সংখ্যা। যেমন যদি বলা হয় ইউনিকোড কয়টি অদ্বিতীয় চিহ্ন প্রকাশ করা যায়, 2 টু দি পাওয়ার 16, ঠিক আছে, 64,000 সামথিং হয়। তার মানে সেটা হচ্ছে আমার অদ্বিতীয় চিহ্ন। অদ্বিতীয় চিহ্ন বের করার সূত্র 2 টু দি পাওয়ার। এগুলো যদিও আমি ক্লাসে বলেছি, ক্লাসগুলো দেখলে তোমার ভালোভাবে জানা হয়ে যাবে। এগুলো হচ্ছে তুমি সংখ্যা পদ্ধতি থেকে পড়বা। ডিজিটাল ডিভাইসে এসে তোমার ডিজিটাল ডিভাইস থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি নাই, তারপর আমরা প্রিপারেশন নিতে হবে। ডিজিটাল ডিভাইসে তোমাকে জানতে হবে যে বুলিয়ান অ্যালজেব্রাটা আসলে কি। বুলিয়ান অ্যালজেব্রা সত্য আর মিথ্যার উপর নির্ভর করে, 1 মানে সত্য, 0 মানে মিথ্যা নির্ধারণ করে। বুলিয়ান অ্যালজেব্রার যে মৌলিক উপপাদ্যগুলো আছে সেগুলো তোমার জানতে হবে। মৌলিক উপপাদ্যগুলো কি, 0 × 0 মানে হচ্ছে 0,
0 প্লাস 0 মানে হচ্ছে 0, 0 ইন্টু 1 মানে হচ্ছে 0, 1 ইন্টু 1 মানে হচ্ছে 1। এইখানে চারটা টোটাল 8টা আছে। মৌলিক আমাদের হিসাবগুলো একটু দেখতে হবে। তার পরবর্তীতে হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার যে ডি মর্গানের উপপাদ্যগুলো আছে, যে a প্লাস বি হোল বার এটা সমান হচ্ছে কি a বার প্লাস বি বার, এই জিনিসটা আমাদের একটু জানতে হবে। তো যদিও এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ না, ডিজিটাল ডিভাইসটা এত বেশি গুরুত্বপূর্ণ না, তারপরে তুমি এগুলো দেখে রাখতে পারো, ঠিক আছে। তারপরে হচ্ছে গেট সম্পর্কে আমাদের জানতে হবে যে গেট কয় প্রকার। গেট প্রধানত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক গেট আর একটা হচ্ছে কি যৌগিক গেট। তো মৌলিক গেট আবার তিনটি হয়, একটা হচ্ছে আমাদের নট গেট, একটা হচ্ছে আমাদের অ্যান্ড গেট, আর একটা হচ্ছে আমাদের অর গেট, ঠিক আছে। এরপর যৌগিক গেট আবার দুই টাইপের হয়, একটা হচ্ছে সার্বজনীন গেট আর আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে আমাদের স্পেশাল গেট, ঠিক আছে, স্পেশাল গেট। এরপরে এই সার্বজনীন গেট আবার দুইটি হয়, একটা হচ্ছে ন্যান্ড গেট আর একটা হচ্ছে কি নর গেট, ন্যান্ড গেট আর নর গেট। আর স্পেশাল গেট আমাদের দুইটা হয়, একটা সেই দুইটা কি কি, একটা হচ্ছে এক্সর গেট আর একটা হচ্ছে কি এক্স নর গেট, এক্সর গেট আর এক্স নর গেট। কয়টা এমসিকিউ আসতে পারে? 2 থেকে 5টি। কয়টা এমসিকিউ আসতে পারে গুচ্ছতে? 2 থেকে 5টি এমসিকিউ আসতে পারে। ওকে, সো এই জিনিসগুলো জানবা, তাহলে হয়ে যাবে। আর পঞ্চম অধ্যায়ের ক্ষেত্রে এসে অনেক প্রশ্ন থাকতে পারে যে ভাই পঞ্চম অধ্যায় আমি কিভাবে পড়বো। দেখো, পঞ্চম অধ্যায়ের জন্য তোমার যে কাজটা করতে হবে, পঞ্চম অধ্যায়ের জন্য তোমাকে পড়তে হবে প্রথমেই যে আমাদের প্রোগ্রামিং জিনিসটা আসলে কি। আমি পঞ্চম অধ্যায় থিওরিটা ভালো করে পড়ানোর চেষ্টা করছি। তোমার প্রোগ্রামিংটা কি, প্রোগ্রামার কাকে বলে, তারপরে হচ্ছে তোমাকে প্রোগ্রামিং আমাদের হচ্ছে যে বিভিন্ন প্রজন্মের ভাষা আছে, মেশিন ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তার পরবর্তীতে আমরা দেখছি যে হচ্ছে তৃতীয় প্রজন্মের ভাষা, চতুর্থ প্রজন্মের ভাষা। এরপরে এদেরকে যে আমরা অনুবাদক প্রোগ্রামের মাধ্যমে যে মেশিন ভাষায় রূপান্তর করি, সে অনুবাদক প্রোগ্রামটা আমাদের ভালো করে জানতে হবে। কি অনুবাদক প্রোগ্রাম? অনুবাদক প্রোগ্রাম কি কি আছে? 3টা অনুবাদক প্রোগ্রাম আছে। কি কি? একটা হচ্ছে আমাদের অ্যাসেম্বলার, আর একটা হচ্ছে আমাদের কম্পাইলার, এবং একটা হচ্ছে আমাদের ইন্টারপ্রেটার। এই জিনিসগুলো তোমার ভালো করে জানতে হবে। অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রেটার, এগুলো সম্পর্কে তোমার ভালো করে জানতে হবে। যে আমাদের যে অনুবাদক প্রোগ্রাম যে 3টা আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে। অ্যাসেম্বলারের কাজ কি, কম্পাইলার আর ইন্টারপ্রেটারের মধ্যে যে বেসিক পার্থক্য আছে, ইন্টারপ্রেটার লাইন বাই লাইন করে, কম্পাইলার একসাথে করে। ইন্টারপ্রেটার একটু স্লো, কম্পাইলার দ্রুত গতির, কারণ কম্পাইলার একসাথে করে। কম্পাইলারে ভুল সংশোধন করা একটু কঠিন, কারণ যেহেতু একসাথে সব ভুল দেখায়। ইন্টারপ্রেটারে ভুল সংশোধন করা সহজ, কারণ এটা প্রত্যেক লাইন বাই লাইন ভুল দেখায়, এই জন্য ইন্টারপ্রেটারে সহজ। এই হচ্ছে কথা। আচ্ছা, তো এটা গেল আমাদের পঞ্চম অধ্যায়। আর ষষ্ঠ অধ্যায়ের জন্য, ষষ্ঠ অধ্যায় যেটা আমাদের 6 অধ্যায়, সেই 6 অধ্যায়ের জন্য আমাদের কি পড়তে হবে? 6 অধ্যায়ের জন্য আমি আজকে যেগুলো পড়াইলাম সেগুলো তুমি ভালো করে পড়ো, পাঠ্য বইটা একটু ভালো করে পড়ো, তাহলে ইনশাল্লাহ 6 অধ্যায়ের হিসাব নিকাশও তোমার ক্লোজ হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো এতটুকু ছিল আমাদের আইসিটি জার্নি। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো। আমাদের ক্লাস কিন্তু এখানে শেষ। ওকে, আমাদের 6 অধ্যায়ের ক্লাস কিন্তু এখানে শেষ। তোমাদের সাথে যদি ম্যারাথন ক্লাস নেই, যদি হয় তাহলে তোমাদের একটা ম্যারাথন ক্লাস নেওয়ার চেষ্টা করব। যদিও তুমি ক্লাসগুলো দেখে নিলেই তোমার হয়ে যাবে। তারপরে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো। দীপশা, হ্যাঁ, ফার্স্টে ম্যাথ টাইপের, নর্মাল ম্যাথ টাইপের প্রশ্ন আসতে পারে। রাজশাহী ইউনিভার্সিটিতেও আসতে পারে। রাজশাহী ইউনিভার্সিটিতে বিগত বছরের প্রশ্নগুলোর মধ্যে দেখেছি যে ছোটোখাটো ম্যাথ দিয়ে দেয় যে 2 এর পরিপূরক করো, -5 2 এর পরিপূরকে নির্ণয় করে দেখাও, ঠিক আছে। তো তখন কিন্তু আমাদের লাগে। খালি ঘুম ধরে স্বাধীন, খালি ঘুম ধরলে হবে না, চিন্তা করো,
ফিউচার নিয়ে চিন্তা করো, ঘুমাইলে হবে না। না ভাই অনেক ভালো লেগেছে ক্লাস। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর তোমাদের জন্য বলে রাখি যে আসলে হতাশ হওয়া যাবে না, ডিপ্রেস হওয়া যাবে না, এটা এটা মাথায় রাখবা। ডিপ্রেসড হয়ে কোনো লাভ নাই, বরং ডিপ্রেস হয়ে তুমি তো যে কদিন ডিপ্রেশন থাকবে সেই কদিন তোমার টাইমই লস হচ্ছে। তো সে অবশ্যই সবার জন্য ভাই আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই তোমাদের সবার জন্য মন থেকে দোয়া ভালোবাসা রইল, যেন আল্লাহ সবাই তোমাদের, আল্লাহ যেন তোমাদের সবার মনের আশা পূর্ণ করে। আর হচ্ছে সব অধ্যায়ের একটা এমসিকিউ ক্লাস নিলে ভালো হবে আমাদের জন্য, ইনশাল্লাহ আমি নেওয়ার চেষ্টা করব। ভাই ম্যারাথন ক্লাস চ্যানেল লাইভের মাধ্যমে সরাসরি প্রশ্ন করে কনফিউশন দূর করতে পারবো আশা করি, আমাদের ইনশাল্লাহ চেষ্টা করব। এখন শুধু ঘুম আসে না, ঘুম হলে লাভ হবে না। আরেকটা কথা, ডিপ্রেশনে থেকে নিজের টাইম লস করবা আর কিছু না, ঠিক আছে? ডিপ্রেশন থেকে যে কদিন তুমি পড়ালেখা করবে না, সেটা নিজের টাইমই লস হবে, আর কিছু হবে না। ভাই আপনার ক্লাসগুলো খুব ভালো লেগেছে, অসম্ভব সুন্দর করে বুঝান। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ মাহিরা। ওকে আয়শা তসনিম সুমি, জি ভাইয়া। আচ্ছা ইনশাল্লাহ আমি চেষ্টা করি। ভাই আমাদের জন্য দোয়া করবেন, সাইফুল ইসলাম ইমন। ইনশাল্লাহ তোমাদের জন্য সবার জন্য দোয়া ভালোবাসা সব সময় থাকবে। দোয়া করি আল্লাহ তোমাদের সবার মনের আশা পূর্ণ করুক। আর এই জিনিস সবসময় মনে রাখবা, আল্লাহ যা করে ভালোর জন্য করে, কখনো ডিপ্রেসড হওয়া যাবে না, ঠিক আছে? তুমি চেষ্টা করবে, এটা হচ্ছে মেন কথা, তোমার চেষ্টা থাকতে হবে, চেষ্টা না থাকলে কিন্তু হবে না। দীপা আক্তার, হ্যাঁ আইসিটি বইটা পড়তে হবে ভালো করে। ভাই আপনার ক্লাস মজাগুলো মিস করব। নাই না আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ইনশাল্লাহ কোনো একদিন দেখা হয়ে যাবে। তোমরা কনসেপ্টগুলো ক্লিয়ার রাখার চেষ্টা করবা ভাইয়া, তাহলে দেখবা, তাহলে কনসেপ্টগুলো যদি ক্লিয়ার রাখো তাহলে দেখবা আইসিটি সহজ, আইসিটি প্রশ্নগুলো পারবা, ঠিক আছে? ক্লাসগুলো অনেক ভালো লেগেছে। পূর্ণিমা বলতেছে থ্যাংক ইউ সো মাচ। আপনার কথা বলার স্টাইল অন্যরকম। অন্যরকম মানে কি? এই অন্যরকম বলতে কি বুঝাইতে চাইতেছো? কথা বলার স্টাইল অন্যরকম। আমি কি মানুষের মতো কথা বলি না? আমি ভাইয়া আমি ভাই আমি ভাইয়া শুধু পড়ি আর কান্দি, আবার কান্দি আবার পড়ি। না কানলে তো চলে যাবে, ঠিক আছে? কানলে তো চলে যাবে, যা পড়ছে যা ভুলে যাবে, কানা যাবে না, ঠিক আছে? পড়ার পর নিজে আচ্ছা ঠিক আছে আমি নতুন কিছু শিখছি, নতুন কিছু জানছি, আমি তাহলে আমার স্বপ্নের আরো এক ধাপ আগায় যাচ্ছি, ঠিক আছে? মিস্টার জাহানমিন ভাই আপনার ক্লাসগুলো সত্যি অসাধারণ ছিল, মিস করবো আপনার ক্লাসগুলো। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ মিম। সমস্যা নেই, ইনশাল্লাহ আবার কোনো এক সময় কোনো এক জায়গায় দেখা হয়ে যাবে। ভাইয়া মিস করবো অনেক। মিম মির্জা মনে রাখার জন্য ধন্যবাদ। সমস্যা নেই ভাইয়া, পিডিএফ দিয়ে দেন। হ্যাঁ পিডিএফ দিয়ে দেবো, আগের ক্লাসগুলো তো পিডিএফ পেয়ে গেছো, এটাও পেয়ে যাবো, সমস্যা নাই। তোমাদেরকে দরকার হয় আমি ওই বইয়ের পিডিএফটাও দিয়ে দিব, অনেকের কাছে বই না থাকতে পারে। এই যে কালো একটা বই থেকে পড়েছিল দেখি, তোমাদের পাঠ্য বই যেটা, ওই পিডিএফটা দিয়ে দিব। আর চাইলে তুমি অনলাইন থেকে ডাউনলোড করতে পারো এনসিটিভির ওয়েবসাইট থেকে। অনেক জোকস ছিল ভাই ক্লাসগুলো, অনেক জোকস, অনেক জোকস বলতাম নাকি আমি? রিপা আক্তার, ওকে ঠিক আছে, আমাদের ক্লাস এতটুকু ছিল। পরবর্তীতে ইনশাল্লাহ ম্যারাথন ক্লাসে দেখা হবে, যদি ম্যারাথন ক্লাস নেই। আর তোমাদের সাথে কথা হবে, দেখা হবে ইনশাল্লাহ। আর কষ্ট করবা, ঠিক আছে? পরিশ্রম করবা, করার পরে এরপরে আল্লাহর কাছে ছেড়ে দিবা। আল্লাহ আমি পরিশ্রম করছি, এবার তুমি যেটা ভালো মনে করো সেটা করো, ঠিক আছে? ওকে বৃষ্টি আক্তার থ্যাংক ইউ। ফাতিহা ইসলাম থ্যাংক ইউ। তারপর হচ্ছে ইনশাল্লাহ সাইফুল ইসলাম ইমন, ইনশাল্লাহ ইসরাজান মিম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়ালেখা করো নিয়মিত, আর পরিশ্রম করে পড়ালেখা করো, আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহ যা করে ভালোর জন্য করে, তবে তোমাকে পরিশ্রম করতে হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু।